সুধীমণ্ডলী, শুভ বিকেল। আজ ২৮ জুন শনিবার। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় প্রয়াত বরেণ্য চিত্রশিল্পী শফিউদ্দিন আহমেদ ও প্রয়াত বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর স্মরণ অনুষ্ঠান সৃজনে স্মৃতিতে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতেই শিল্পী শফিউদ্দিন আহমেদের উপর প্রবন্ধ উপস্থাপন করবেন ডক্টর শেখ মনির উদ্দিন, সহযোগী অধ্যাপক, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেবেন সামান্তা শারমিন এবং শিল্পীর পুত্র আহমেদ নাজির। এরপর দ্বিতীয় পর্বে শিল্পী কাইয়ুম চৌধুরীর উপর প্রবন্ধ উপস্থাপন করবেন শিল্পী এবং শিল্পলেখক জাহিদ মোস্তফা, এবং প্রবন্ধের উপর আলোচনা করবেন শিল্পী অধ্যাপক মামুন কায়সার এবং শিল্পীর ঘনিষ্ঠ ছাত্র শিল্পী অশোক কর্মকার। দুই পর্বের এই আয়োজনে সভাপতির আসন অলঙ্কৃত করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত মাননীয় সচিব মোহাম্মদ ওয়ারেস হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন শিল্পী মোস্তফা জামান, পরিচালক, চারুকলা বিভাগ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানের সভাপতি আমন্ত্রিত প্রাবন্ধিক ও আলোচকবৃন্দকে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য বিনীত আমন্ত্রণ জানাচ্ছি। মঞ্চে আসন গ্রহণ করছেন আজকের অনুষ্ঠানের সভাপতি, আমন্ত্রিত প্রাবন্ধিক ও আলোচকবৃন্দ। সুধীমণ্ডলী, মঞ্চে উপবিষ্ট হয়েছেন আজকের অনুষ্ঠানের সভাপতি, আমন্ত্রিত প্রাবন্ধিক ও আলোচকবৃন্দ। এবারে উত্তরীয় প্রদান। অতিথিবৃন্দকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কর্মকর্তা রাহিমা মজুমদার ঝুমু। সুধীমণ্ডলী, উত্তরীয় বরণ পর্ব শেষে আমরা চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। প্রথমেই প্রয়াত বরেণ্য চিত্রশিল্পী শফিউদ্দিন আহমেদের উপর প্রবন্ধ পাঠ করবেন ডক্টর শেখ মনির উদ্দিন, সহযোগী অধ্যাপক, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যারকে প্রবন্ধ উপস্থাপনের জন্য সবিনয় আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, আমার শ্রদ্ধেয় তিন বড় ভাই জাহিদ মোস্তফা, অশোক এবং মোস্তফা জামান মিঠু, আমার চারুকলা যাত্রার প্রথম দিককার
3 অগ্রজ। আজ শিল্পী শহীদুদ্দিন আহমেদ এই জুন মাসেই জন্মগ্রহণ করেছিলেন। মাত্র অল্প কয়েকদিন আগে তার জন্মদিন গেল, আমরা সবাই ফুল দিলাম, স্যারকে মনে করলাম, এবং তার অল্প কদিন পরেই এইরকম একটা অনুষ্ঠানে আমাকে প্রবন্ধ উপস্থাপন করবার জন্য বলায় আমি নিজেই আপ্লুত। তার কাছে যখনই কোনো একটা দিবস আসে, কোনো একজন শিল্পীর জন্মদিন কিংবা তার চলে যাওয়ার দিনটি, এই দিনগুলোই অন্তত পক্ষে আমরা যারা লেখক, শিল্পী কিংবা শিল্পকর্ম নিয়ে থাকতে পছন্দ করি, আমাদের মনের মধ্যে তার কর্মকাণ্ড সম্পর্কে একটা নাড়া ওঠে। অন্য দিনগুলোতে হয়তো ওঠে না, কিন্তু ওই দিনটিতে বিশেষ করে ওঠে। স্যারের সাথে ঘনিষ্ঠ হওয়ার সুযোগ এখানে বোধ করি অনেক কয়েকজনই আছে। স্যারের কাছ থেকে দেখেছেন, স্যারের সাথে কাছ থেকে কথা বলেছেন কিংবা স্যারের স্নেহ পেয়েছেন। তো সেই যে একটা বাস্তব অভিজ্ঞতা, তাও আমার অল্প একটুখানি হলে হয়েছিল। বিশেষ করে শীতকালে, কোনো এক শীতকালে স্যার রোদ পোয়াতেন পিঠ দিয়ে বকুল গাছটার দিকে। বকুল গাছটা তখন একটু ছোট ছিল। একটু স্মৃতিচারণ হোক প্রবন্ধ আলোচনার আগে, একটু পরিবেশটা একটু শিল্পময় হয়ে ওঠে কিনা, তাহলে ভালো হবে। স্যার তো খুব আবেগী মানুষ ছিলেন, খুবই বিনয়ী এবং খুবই ভদ্র। মানে আবেগ প্রকাশ করতেন না, কিন্তু আকাশ বাতাস কিংবা আশপাশ প্রকৃতি খুবই এনজয় করতেন স্যার। তো এই রোদ পিঠটা রোদের দিকে দিয়ে রোদ পোহাচ্ছিলেন এবং প্রায়ই তাই করতেন। কাজ না থাকলেও সেদিক থেকে যাওয়ার দু একবার চেষ্টা করতে দেখছি আমি অনেককে, আমিও করেছি, যে স্যার যদি একটু ডাকেন, কোন ক্লাসে পড়ো, কোন ইয়ারে পড়ো ইত্যাদি। এভাবেই একদিন স্যারের সাথে পরিচয় হয়েছিল। আবেগ আপ্লুত হয়েছিলাম সেদিনও। তো যাই হোক, ওনার সম্পর্কে যথেষ্ট পরিমাণ লেখালেখি আসলে হয়নি। অল্প বিস্তর দু একখানা বই কিংবা প্রবন্ধে একজন এরকমের মহান বড় মাপের মানুষকে ধরতে পারা একটু কঠিন আসলে, কিংবা বোঝা কিংবা বোঝানো। আর এমনিতেই আমরা কেমন জানি খুব বেশি আলোচনায় যেতে চাই না। যে ছবি এঁকেছেন উনি, ছবি দেখে নেব কিংবা দেখি ছবি, কিন্তু একটা শিল্পকর্মের মধ্যে যে গভীরতা, সেটা আমরা টের পেতে চেষ্টা করি না আসলে, কিংবা হয়েও ওঠে না অনেক সময় ব্যস্ততার জন্য কিংবা অন্য কোনো তাপের কারণে। আমরা স্যারকে শিল্পগুরু বলি। অবশ্যই শিল্পগুরু, স্যারের শিক্ষক হিসাবে একজন উন্নত মানের গুরু তো বটেই, কিন্তু আমার কাছে খালি এটুকু আটকে থাকলে কেমন জানি একটু কম মনে হয়। তার কারণ হলো, শিল্পের তো একটা উপকরণ এবং করণ কৌশলগত দিক আছে। এই একটা জায়গায় নিশ্চয়ই আপনারা জানেন উনি খুবই সিদ্ধহস্ত ছিলেন। বিশেষ করে এচিংয়ের মতো একটি মিডিয়ায় ওনার কর্মকাণ্ড যারা কাছ থেকে দেখেছেন তারা জানেন যে কি পরিমাণ উনি সচেতন ছিলেন। খুবই বিজ্ঞানময় একটা জগৎ ওইটা। তো সেই জগতে ওনার যে নিরীক্ষা, সেই নিরীক্ষা ছিল খুবই বৈজ্ঞানিক, একজন প্রকৃত বৈজ্ঞানিকের কাজ। কাগজ ভিজিয়ে যে প্রিন্ট নিতে দেখেছি স্যারকে, অনেক কাগজ, মানে দেখা গেল স্যারকে প্রিন্ট নিতে দেখেছি মনে হয় না, ছাত্ররা নিতেন, স্যার দাঁড়িয়ে থাকতেন। আমার বন্ধুরা যারা পড়তো তখন ওই ডিপার্টমেন্টে, আমি যেতাম তাদের কাছে, তো স্যার দেখতাম যে এক একটা প্রিন্ট অনেকবার, স্যারের সরাসরি ছাত্র মনে হয় এখানে আছেন একজন, হ্যাঁ মিঠু ভাই পেয়েছেন স্যারকে, খুব ভালো বলতে পারবেন। তো উনি খুবই গভীরভাবে ছাত্রকে অবজার্ভ করতেন এবং ওই মেটেরিয়াল অ্যান্ড টেকনিকগত জায়গায় স্যার খুবই বুদ্ধি পরামর্শ দিতে থাকতেন, মানে মনোযোগটা রাখতেন। তো আমি এর থেকে একটু বেশি করে আমার মনে হয় যেন আমার কাছে দেখবার জায়গাটি হয়েছে, স্যার কিন্তু একজন সাধক ছিলেন, আসলে সাধনা করার মতো ধ্যানমগ্ন মানুষ ছিলেন।
ওনার চিন্তায়, চলনে, হাঁটায় আমার কখনোই মনে হয় নাই উনি ধ্যান ভেঙেছেন। সার্বক্ষণিক একটা ধ্যানমগ্নতা স্যারের মধ্যে দেখা যেত। আপনার দিকে তাকালো, সরাসরি তাকালো, তারপর আপনি বুঝতে পারবেন যে স্যার তন্ময় হয়ে অন্য কিছু ভাবছে, অন্য কিছু দেখছে। তো একজন সাধক মানুষের তো এটা একটা বড় গুণ, যে ধ্যানমগ্ন থাকা। দীর্ঘ যাত্রায়, তার শিল্পের দীর্ঘ যাত্রায় তিনি এই ধ্যানটি কখনো ভাঙেননি। এটা লেখাপত্রে আমি অন্যান্য বই পুস্তকে অন্য জায়গায় আমি দেখেছি। তো একদিকে উনি বিজ্ঞানী, একদিকে উনি সাধক, সাধনা করে গেছেন। সাধনাটা কিসের সাধনা আসলে? খুব গভীরভাবে দেখলে দেখতে পাবেন উনি শিল্পের যে মৌলিক জায়গাগুলো আছে, একদম আমরা যেটাকে বলি শিল্পের যে প্রাণ তৈরি করবার জন্য যে রসটাকে আমরা একটা বলি যে প্রকৃত শিল্প হয়ে ওঠার যে জায়গাটি, একটি শিল্প বস্তুর মধ্যে যেটুককে আমরা আর্ট বলি, আসলে সত্তা, প্রাণ সত্তা, শিল্প বস্তুর প্রাণ সত্তা, একটি পেন্টিংয়ের, একটি প্রিন্টের, একটি ড্রয়িংয়ের সেই প্রাণ সত্তাটাকে ধরবার জন্য চেষ্টা করে আসলে যেন তেন চেষ্টা করে আসলে হয় না। এটার জন্য খুবই গভীরে যাওয়া প্রয়োজন হয়। আপনারা শিল্পের সাথে, মানে শিল্প নির্মাণের সাথে অনেকেই জড়িত আছেন, উপস্থিত দর্শক শ্রোতাবৃন্দ। কত মেহনত হয়, ফিজিক্যাল কষ্ট হয় তার মেটেরিয়াল অ্যান্ড টেকনিককে ধরবার জন্য, এবং সেইটা ধরে আপনার যে শিল্পের দর্শন, আপনার যে ভাবনা, সেই রকম একটা দিককেও আপনার মাথায় রাখতে হয়। পাশাপাশি সামগ্রিকভাবে আপনার টোটাল ফর্ম, আপনার টোটাল বিন্যাস, তার আলো ছায়া, সব সব খেলাগুলি আপনার নিয়ন্ত্রণে রেখে রেখে আপনার একটা নতুন ধরনের একটা রস তৈরি করবার চেষ্টায় নিবৃত্ত হন। তো এই যে চেষ্টাটি, এই চেষ্টাটি সত্যিকারের অর্থে গভীর চেষ্টা আসলে, এবং এটা অন্তরের গভীরতম জায়গা থেকে পেইনটা থাকে, হতে থাকে। কালকেই এক জায়গায় কথা হচ্ছিল, একজন শ্রদ্ধেয় শিল্পী বলছিলেন যে খালি, মানে উনি জোর দিচ্ছিলেন মেধা স্কোর কিংবা এরকমের আইকিউ এর উপরে। খুব বেশি কথা এগোয়নি, হয়তো আবার সুযোগ হলে আমি এটা নিয়ে কখনো জানতে চাইব। আমার কাছে খালি তা মনে হয় না, মেধা স্কোর তো ভালো থাকতেই হয়, পাশাপাশি মেধার বাইরে গিয়ে কিছু একটা থাকতে হয়। জিনিসটা যে কি সেটা কিন্তু আমি জানি না, তবে আমি অনুভব করি একটা প্রকৃত শিল্প আলোর মুখ দেখাতে একজন জন্মদাতা শিল্পী একটা শিশু জন্ম দেওয়ার মতোই একটা পেইন ফিল করে, সৃষ্টির পেইন, ডেলিভারির পেইন, এবং সেই পেইনটা দীর্ঘ বহনও করতে হয়। আউট অফ নান সেটা হয় না আসলে। আবার সামগ্রিকভাবে একটা বড় পেইনও থাকে তার, তার জীবনের একদম শেষ প্রান্তে গিয়েও তার মনে হয় যেন আমার সৃষ্টিটা আমি করতে পারিনি। এবং তার শুরু থেকে, তার জীবন পথ চলা কিংবা তার শিল্প পথের শুরু থেকেই একজন মানুষ শিল্পী হবার চেষ্টায় নিয়োজিত থাকেন আসলে, আমৃত্যু। এবং প্রত্যেকেই শেষ পর্যন্ত ভাবে যে আমি হইনি আসলে। আর সেই জার্নির মধ্যেই তিনি তার শিল্প তৈরি করে করে যান। টোটাল জীবনটাই একটা শিল্প, টোটাল জীবনটাই একটা মানসম্মত শিল্প। এখন শিল্পী শফিউদ্দীন আহমেদ শুধুই শিল্পগুরু না, একজন সাধু পুরুষ, সন্ন্যাসী। সো এই ধরনের অতি উচ্চ মার্গীয় চিন্তা চেতনার অধিকারী একজন বৃহৎ মানুষকে ছোট কলেবরে কিংবা আধা ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 2 ঘন্টার আলোচনায় কোনোভাবেই টের পাওয়ানো সম্ভব না। তবুও সংক্ষেপে অল্প অল্প কথা দিয়ে স্যারকে একটুখানি চিহ্নিত করবার চেষ্টা করেছি।
শফিউদ্দিন স্যার যে পরিবেশে জন্মগ্রহণ করেছিলেন, যে বলয়ে, যে পরিবারে, একটা সাংস্কৃতিক বলয়। তো এই সাংস্কৃতিক বলয়ের মধ্য থেকে উনি নিশ্চয়ই অগ্রজ শিল্পীদের কিংবা শিল্প ভাবনা সম্পর্কে কট্টুক কি হচ্ছে তার একটা পরিবেশ উনি পেয়েছেন। কিছুটা লেখালেখির জগৎ, শিল্পময় লেখালেখির জগৎ উনি টের পেয়েছেন। তো সুতরাং সেই রকমের একটা পরিবেশের মধ্যে থেকে স্যার একটা ভালো রাস্তায় উঠবেন, এটা এক ধরনের স্বাভাবিক ছিল, কিন্তু আবার অস্বাভাবিকও কিছুটা ছিল। তার কারণ হলো তখন কিংবা স্যারের জন্মের অনতি পরেই কিন্তু এক ধরনের সামাজিক পারস্পরিক যে সোসাইটির মধ্যে একটা দূরত্বের আবহ ছিল, সেই রকম একটা আবহর মধ্যে একটা অভিজাত মুসলিম পরিবারের মধ্যে খুব যে সুন্দর করে চলা যায় না তাও ছিল স্যারের। তারপরও সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে চলছিল ভালোই। তার পারিবারিক ছোট কিছু গল্প কিংবা ছোট কিছু ইতিহাস আমরা সবাই জানি, কীভাবে স্যার এলেন কিংবা স্যারের পারিবারিক কিছু বিচ্যুতি, স্যারের বাবা মরে যাওয়ার পরে স্যারের কিছু আয় রোজগার করতে বেরোতে হয়েছে, এদিকে দুর্ভিক্ষ শুরু হয়েছে, স্যারের আবার সেই পড়াশোনা কিংবা প্র্যাকটিসের জগৎ থেকে স্যারের সরে যেতে হয়েছে। তো এই রকমের টানাপোড়েনের মধ্যে স্যার ছিলেন কিংবা তার পরিবার ছিল। কিন্তু ইতিমধ্যে তো স্যারের মনের মধ্যে সেই জ্বালাটা ধরে গেছে যে আমার শিল্প নির্মাণ করতে হবে, আমার একজন প্রকৃত শিল্পী হতে হবে, আমার একজন ধ্যানমগ্ন শিল্প রচয়িতা আমার হতে হবে। একটা প্রচণ্ড আগ্রহ আকাঙ্ক্ষা স্যার কিন্তু তার ছাত্র জীবনের শুরুতেই টের পেয়েছিলেন। এবং এই যে টের পাওয়াটা, এটা কিন্তু আমরা অনেকে চারুকলায় এসে একটু পরে পাই, আবার অনেকে খুব গভীরভাবে শুরুতেই পেয়ে যান। উনি যে পেয়েছিলেন এটা বুঝি উনি একদম কলেজ লাইফের ওনার শুরুতেই উনি টিচারদের নজর কেড়েছিলেন। বাঘা বাঘা শিক্ষক তখন ওনার কলেজে, আর্ট স্কুলে, তারা প্রত্যেকেই অবাক বিস্ময়ে স্যারের কাজের দিকে তাকিয়ে থাকতেন। অনুধ্যান মানে ধ্যানমগ্ন হয়ে সেই উনি ওনার স্টুডেন্ট লাইফেই উনি কাজ শুরু করেছেন। বারংবার প্র্যাকটিস, তার লাইন, তার কালার, প্রত্যেকটা জিনিসই উনি কিন্তু মানে এই নর্মাল একজন স্যার কি আঁকবো, ওনার স্যারকে যদি উনি বলেন কিংবা আমরা যদি বলি আঁকো এটা, আমরা এঁকে দিয়ে চলে এলাম। উনি মানুষটি আসলে তেমন ছিলেন না, উনি প্রত্যেকটা জিনিসই গভীরভাবে ভাবতেন। তো স্যারের সেই রকম একটা পথ চলার মধ্যে দিয়ে স্যার তার কলেজ শেষ করলেন, এবং কলেজ শেষের মাঝখানে কিন্তু বড় দুটো ঘটনা স্যারের জীবনে ঘটে গেছে। সেটা হলো স্যারের মিড জার্নিতে, স্টাডি লাইফে স্যার একটা ভিজিট দিয়েছিলেন। ভিজিট এই বরিন্দ এলাকায় ভ্রমণে। উনি এই যে সাঁওতালদের নিয়ে যে উনি পরবর্তীতে অনেক কাজ করেন, এই কাজের যে একটা মনোচ্ছাপ তার চিন্তায়, তার চেতনায়, সেই বৃহৎ খোলামেলা পরিবেশ, আদিগন্ত চোখ যাওয়া যে একটা জায়গা, তার মধ্যে লম্বা লম্বা, আপনারা পরের দিকে ছবিগুলো দেখবেন, আমি কিছু ছবি এখানে নিয়ে এসছি। আচ্ছা যাই হোক, ওটা অনেক দূরে হয়তো, এই টাইপের দেখেন, ওই গাছের ফাঁক দিয়ে এই সেই আকাশ কোথায় গিয়ে মিশেছে তা দেখা যায় না আসলে। তো সুতরাং হরাইজেন্টাল এবং ভার্টিক্যালের যে একটা ব্যাপার, খুব কম শিল্পী এইভাবে অল্প কাজে অল্প কিছু টোনে একটা বৃহত্তর পরিবেশ তুলে আনতে পারেন, সেই ছাপ ওনার মনের মধ্যে তখনই রয়ে গেছেন। এবং উনি প্রতিবারই এই বড় পুজোর ছুটি কিংবা অন্য কোনো ছুটি টুটিতে উনি ওখানে যেতেন। বেশ কয়েকবার ওনার যাওয়ার আমরা খবর পাই অন্যান্য লেখাতে। এই হলো একটা দিক। এই যে সাংসারিক জীবনের যেহেতু অতটা সচ্ছলতা ছিল না, যার ফলে কিন্তু উনি কিছুটা সামর্থ্যহীন অনুভব করতেন, এবং করতেন বলেই ওনার মধ্যে এক ধরনের হতাশা, দুঃখ, এগুলোও কিন্তু ছিল স্যারের ওই যে ব্ল্যাকের যে কাজ, একটু আগে যেটা আমরা দেখলাম, এই রেম্বারান্টের একটা কাজ, এই কাজটা নিয়ে স্যার ছাত্র জীবনেই কিন্তু বেশ আলোচনায় মশগুল থাকতেন। এটা অন্যান্য লেখকদের লেখায় এসছে
যারা স্যারের উপরে দীর্ঘ গবেষণা করেছেন, নিশ্চয়ই স্যারের কাছের মানুষের সাথে আরও ব্যাপক আলাপ করে জেনেছেন এই সমস্ত জিনিসগুলো। ছাত্র জীবনে ওনার এই কাজটা ওনাকে খুব প্রভাবিত করেছে। তো সুতরাং আলো ছায়ার যে বিষয়টি, এটি উনি গভীরভাবে অনুভবের জায়গায় নিয়েছিলেন, এবং এই কাজটি দেখার জন্য কিন্তু উনি সেই ইউরোপ গমন যে করলেন, উনি লেখাপড়া করতে, একটু ডিগ্রি করতে, সেখানে গিয়ে কিন্তু স্যার এই কাজটা খুঁজে খুঁজে বের করেছেন, কোথায় গিয়ে দেখতে পাবেন এই কাজটি সশরীরে। তো সুতরাং সেই কত মাঝখানে প্রায় 25 বছরের গ্যাপ, এই 25 বছর একটা কাজ মনে রাখার মতো ধৈর্য কি আমাদের আছে কিনা? জি, প্রবন্ধিত চলে গেছি, এটা বলে বলেই শেষ করে দেব। হ্যাঁ হ্যাঁ, গল্পের মধ্যে এটা কি পড়বো, এটা তো দিয়ে দিলে ওরা পড়ে ফেলবে সবাই, একটা আলোচনার মধ্যেই থাকছি আর কি। তো স্যারের খুব বেশি বলবো না আমি, আসলে আরো সংক্ষিপ্ত জায়গার মধ্যেই থাকবো। এই যে দুমকা অঞ্চলের যে সাঁওতাল যে গ্রাম, সেই গ্রামের কাজ, গ্রামের মানুষ, তার জীবন, এবং সেই জীবনের যে স্বচ্ছতা, যে পবিত্রতা, সেটা স্যারকে মানে মনের মধ্যে খুব আলোড়ন দিত। স্যারের যে গ্রামীণ যে একটা স্বচ্ছতা, সেই স্বচ্ছতা যেমন স্যারের হৃদয়ে গেঁথেছিল, যে স্বচ্ছতা স্যার সারা জীবন ধরে রেখেছে, পরিচ্ছন্নতা। স্যারের শেষ দিককার পেন্টিংয়েও দেখবেন মেলা ধরনের মিনিং, অর্থ আমরা সেই সমস্ত পেন্টিং আমরা পাই, সারা জীবন পেতে থাকবো, ভিন্ন ভিন্ন মিনিং আমরা বিভিন্ন সময় পেতে থাকব। কিন্তু সামগ্রিকভাবে স্যারের মধ্যে যে স্বচ্ছতার যে জায়গাটি, স্যারের মধ্যে যে নির্ভেজাল এবং পবিত্রতার যে জায়গাটি, এটা আমার বিশ্বাস যে উনি সেই গ্রাম থেকে নিয়েছেন। এটা গ্রাম তো অপবিত্র না, আসলে শহর যেমন অপবিত্র, গ্রাম অপবিত্র, পবিত্র গ্রাম। এটা বিভিন্ন আপনার শাস্ত্রে কিন্তু আপনি দেখবেন যে গ্রাম থেকে উঠে আসা জিনিসগুলি আমরা উৎস ধরি, পরবর্তীতে সেটা তার একটা আলাদা একটা শহরায়িত রূপ তৈরি হয়। তো সুতরাং সেই জীবন ব্যবস্থার কিংবা সেই জীবন গাথার যে একটা পবিত্রতা স্যার তার কাজের মধ্যে নিয়েছিলেন। তারপরে তো এই যে টেকনিকের কথা, স্যারের যে এই উডকাট কিংবা স্যারের এচিং অ্যাকোয়াটিন্ট, স্যারের এমনকি ড্রয়িং, এই প্রত্যেকটা বিষয়ের মধ্যে তার আলো ছায়ার যে জায়গাটি, এটি ঠিক যতটা শক্তিশালী, ঠিক ততটাই শক্তিশালী কিন্তু দেখবেন স্যারের কাজের কম্পোজিশন। এই যে কবুতরের ঘর, ছবিটার নাম হলো কবুতর। এই কবুতরের ঘর, এটা তো তার আর্লি লাইফে রাখা, এবং পরবর্তীতে যে দেখেন যে এই স্যারের যে জলের নিনাদ, বন্যা সিরিজ করা, স্যার কিছু কাজ তো ইংল্যান্ডে যখন ছিলেন স্টাডি করছেন স্যার সাবচিত্রের উপরে, তখনকার এবং পরবর্তীতেও এরকমের কয়েকটা কাজ স্যারের আছে। তো সেগুলি সেই মোটা লাইনের কাজ এবং ব্ল্যাককে প্রাধান্য দিয়ে কিংবা গাঢ় অনেকগুলো রঙের ধূসর স্টেজ তৈরি করে কিংবা পর্ব তৈরি করে স্যার কাজগুলিকে কিভাবে কম্পোজিশন করেছেন। তো এই কম্পোজিশনের মধ্যে দেখেন এই কাজ দুটোর মধ্যে কম্পোজিশনে মনে হয় যেন পুরো জায়গাটি ভরা, আবার তারপরেও কিন্তু আপনার হৃদয়ে একটা আলাদা জাগরণ তৈরি হয়, একটা দুঃখবোধ, হতাশা। ঠিক যে শিল্প প্রেক্ষিতে স্যার যে কাজটি করছেন, সেই জায়গাটি কিন্তু স্যার দারুণভাবে উপস্থাপন করতে পেরেছেন, এবং তার অবশ্যই নিজস্বতার মধ্যে। এই যে দেখেন দুটো গাছ কম্পোজিশন, একটার মধ্যে আলো কতখানি এসছে এটা। তো সুতরাং এই যে একটা আলোর যে ঐশ্বরিক একটা আলোর যে জায়গাটি স্যার যেভাবে দিতে পেরেছেন, সমকালীন সময়ে এরকমের কাজ খুব কম মানুষই করেছে, আসলে করতে পেরেছে। সেটা স্যারের খুব বেশি বৃহৎ কোনো প্লেটও না, কিন্তু ছোট ছোট প্লেটের মধ্যে স্যার এই কাজগুলো লিনো কাটে কিংবা উড কাটে করছেন। অত্যন্ত যত্নের ছাপ আছে। ওয়ান টাইম খুব বেশি যে আপনার ঘষাঘষি করা কিংবা কোপাকপি করার সুযোগও নাই এই ধরনের কাজে। সো অত্যন্ত
মোলায়েমভাবে, অত্যন্ত গাম্ভীর্যপূর্ণভাবে কাজটুকু শেষ করতে হয়েছে। এখানে তো অনেকগুলো কাজ এই রকমের আপনি দেখবেন। স্যারের বেশ কিছু পেইন্টিং আমরা দেখি তেল রঙে করা, এই সাঁওতাল মানে পল্লীর বিষয়বস্তুর উপরেই স্যারের কাজ। স্যার সারা বিশ্বের বহু নামি দামি শিল্পীদের কাজ দেখেছেন, কিন্তু নিজের যে একটা আলাদা জগৎ আছে, এই জগৎটিকে কিন্তু স্যার খুব জোরালোভাবে ধরেছেন বিষয়বস্তুতে। আর নিজের নিজের টেকনিকের যে জায়গাটি, সেটি যত শিক্ষক উনি জীবনে পেয়েছেন, সকল শিক্ষকের কাছ থেকে উনি টেকনিক আত্মস্থ করেছেন, নিজের মধ্যে নিয়েছেন এবং সেই টেকনিকটা উনি ওনার কাজে অ্যাপ্লাই করেছেন। উনি তো আমরা প্রিন্ট মেকার বলি, কিন্তু ওনার পেইন্টিংগুলোও যদি আমরা দেখবেন, কিংবা ওনার ড্রয়িং, এই যে আমাদের বাংলাদেশ বিষয়বস্তু নিয়ে, কিংবা আমাদের একুশের যে সেই রক্তাক্ত অধ্যায় নিয়ে ওনার ড্রয়িং, সেই ড্রয়িংগুলো থেকে নিয়ে শুরু করে তার পরবর্তীতে একদম শেষ দিককার কাজ পর্যন্ত দেখবেন যে তার কাজের মধ্যে লাইনগুলো কতটা শার্প, কতটা টান, একটা ছোট পরিসর কিংবা একটা বৃহৎ পরিসর, তা যাই হোক না কেন, ওনার লাইনের যে বাহাদুরি, সেটা খুব কম শিল্পীর মধ্যেই সমসাময়িকদের মধ্যে দেখা যায়, কিংবা হয়তো পরেও দেখা যাবে না। হয়তো মানে স্যার বেঁচে থাকবেন, কিংবা এই কাজগুলো আজন্মকালের কাজ। স্যারের যে চোখ সিরিজ নিয়ে কাজ করা, চোখ, সেই চোখের মানে আমি আশ্চর্য হয়ে যাই যে এই যে চোখের ড্রয়িং, লাইন, কর্নার তৈরি করা, এগুলো দিয়ে কি মোলায়েম একটা অবস্থা তৈরি করার মতো অবস্থা হয়েছে। তার কাছে জেনারেলি আমরা কোনা বলতে কিন্তু একটা শার্প জিনিসকে মনে করি, কিন্তু এখানে শার্প সেই ধারালো জিনিসটি কিন্তু আর রইল না। মানে একটা কাজের মধ্যে সেটা শৈল্পিক একটা উন্নত স্তর তৈরি করেছে। স্যারের পেন্টিংয়ের মধ্যে দেখেন তার রং, এই যে নীল রং, বেদনার রং, নীল রং, কষ্টের রং, কিন্তু নীলটিকে এমনভাবে স্যার কালারটিকে অন্য কালারের আলোকে সাজিয়েছেন, যার ফলে তার সমস্ত পুরো কাজটাই একটা ঐশ্বরিক একটা জায়গায় চলে গেছে। ড্রয়িং কিংবা ড্রয়িং না, তার বাইরে গিয়ে স্যারের কাজগুলো একটি অন্যরকমের, আসলেই অন্যরকমের। প্রত্যেকজন শিল্পী অন্যরকমের একটা জায়গায় চলে যান, তো সেই জায়গাটি স্যার নিজের তৈরি করতে পেরেছিলেন। আমরা অযথা অনেক শিল্পকর্মকে অনেক কিছু দিয়ে বুঝতে চেষ্টা করি এবং বোঝানোর চেষ্টা করি, দুর্ভিক্ষ, অমুক সমুক, নানান কিছু, এগুলো তাকেই। সকল শিল্পী পৃথিবীর সকল বিষয়বস্তু নিয়ে ভাবেন এবং কাজ করেন, কিন্তু সেই কাজের মধ্যে সামগ্রিকভাবে একটা ধ্যানমগ্ন জগৎ তৈরি করতে পারা ওই রকম একজন ধ্যানমগ্ন মানুষের পক্ষেই সম্ভব হয়। তার কাজ, আমি জানি না শিল্পকলা একাডেমিতে কতগুলি স্যারের কাজের সংগ্রহ আছে, কিংবা স্যার এই যাবৎকাল কত কাজ করেছেন তার কোনো ডাটাবেজ আলাদা তার পরিবারের সাথে আলাপ করে তৈরি হয়েছে কিনা আমার জানা নেই। নিশ্চয়ই ভবিষ্যৎ গবেষকরা এগুলো আরও করবেন, সুযোগ পেলে আমিও করব, জানতে চেষ্টা করব কিংবা লিখতে চেষ্টা করব। আসলে শিল্পকলা একাডেমি এমন একটা জায়গা, এমন একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম থেকে এই অগ্রজ শিল্পীদের কাজের অন্ততপক্ষে সংজ্ঞাটা সমাজকে জানানো একটু জরুরি বিষয়। যারা এই রকমের কালোত্তীর্ণ শিল্পকর্ম করেছেন, সেই শিল্পকর্ম কোথায় কোনটা আছে এটার উপরে একটা গবেষণা প্রস্তাব এই সুযোগে আমি মাননীয় পরিচালক এবং মহাপরিচালক মহোদয়কে জানিয়ে রাখলাম। আপনারা এই রকমের সকল বিজ্ঞ বড় বড় শিল্পীদের কাজের একটা ডেটাবেস তৈরি করলে গবেষকদের আমাদের একটু সুবিধা হবে আরো বিস্তারিত জানতে এবং বুঝতে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ স্যার। এবারে আলোচনায় অংশ নেবেন শিল্পী আমাদের আমন্ত্রিত আলোচক সামান্তা শারমিনের অনুপস্থিতিতে শিল্পী জনাব মুস্তফা জামান, পরিচালক, চারুকলা বিভাগ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি। শুরুতে দুঃখ প্রকাশ করছি,
সামান্ত শারমিন আসতে পারেননি, যে অবস্থা উনি আসলে আমাকে ফোন করে জানালেন যে আমি গাড়ি পাচ্ছি না, তো এরকম একটা অবস্থায় আজকে আমরা আছি। আহমেদ নাজিরের আগেই ফোন করে জানিয়েছেন যে আসলে আমাকে ছাড়া করলে ভালো হয়, কারণ হচ্ছে এখানে যে অবস্থা এটা পার হয়ে আমার আসা সম্ভব হচ্ছে না আর কি। তো আমরা একটু আগে আগে রওনা দিয়ে চলে এসেছিলাম। আমি ওনাদেরকে তাই বলেছিলাম যে যদি আগে আগে চলে আসেন তাহলে ভালো হয়, তার কারণ আমাদের দুটা পর্ব আমরা রাখি সাধারণত, ইনফ্যাক্ট তিনটা পর্ব থাকে। একটা পেপার পড়া হয় এবং একজন আলোচক থাকেন আর আরেকজন স্মৃতিচারণমূলক কথা বলেন আর কি। তো ফলে আমাদের আলোচক ডক্টর শেখ মনিরুদ্দিনই কিছুটা স্মৃতিচারণও করেছেন, তো সেটা একটা পজিটিভ দিক হলো এটা যে স্মৃতিচারণের জায়গাটা হয়ে গেল। আর আমি আসলে আলোচনার জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু এই কিছুটা কথা বলি স্যারের উপর, কেননা ওনার সান্নিধ্য আমি পেয়েছি, ফলে সেই সূত্রে আমি কিছুটা কথা বলতে পারবো। এবং আমি মনে করি যে বাংলাদেশে একাডেমিক জায়গায় কিছু ডিসকাশন খুব জরুরি হয়ে দাঁড়ায়, যে কেন একজন শিল্পী ইম্পর্টেন্ট, কেন ওনার উপর লেখাও কম। এবং আমি একটা বই আমি হাতে রাখছি এখন, সেটা হচ্ছে চিত্রশিল্প বাংলাদেশের বোরহানুদ্দিন খান জাহাঙ্গীরের। এই বইতেও আপনি শফিউদ্দিন আহমেদ সম্পর্কে তেমন কোনো বিশ্লেষণ পাচ্ছেন না, কিন্তু এখানে অন্যান্য শিল্পীদের উপর বেশ বিশ্লেষণ আছে। সৈয়দ জাহাঙ্গীরের উপরে ভালোই লেখা আছে, মুর্তজা বশিরদের উপর ভালো লেখা আছেন, যেহেতু আমার যতদূর মনে হয় যে বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর যাদের সাথে মেলামেশা বেশি করেছেন তাদের উপর বিশ্লেষণটা সঠিক করেছেন এবং অনেক বিস্তৃত করেছেন আর কি। সেই তুলনায় শফিউদ্দিন আহমেদ খুবই মৃদুভাষী ছিলেন, যেটা বারবার বললেন, খুবই ভদ্রলোক একজন বাঙালি। এবং কলকাতার যে আপার ক্লাস, যেখানে হিন্দু আপার ক্লাসকে আমরা সবাই চিনি, কিন্তু কলকাতার মুসলিম আপার ক্লাস কিন্তু একটা পার্টিকুলার আপার ক্লাস ছিল, যেখানে যাদের মধ্যে যেই সম্ভ্রান্ত ভাব আমরা অন্যদের মধ্যে দেখি, ওই একই টাইপের সম্ভ্রান্ত ভাবের যে ফ্যামিলিগুলো, সেই ফ্যামিলির একটা ফ্যামিলিতে উনি জন্মগ্রহণ করেছিলেন। এবং এই যে কলকাতার আপার ক্লাস, তাদের যে ধরন ধারণ আচরণের সৌন্দর্য, যেটা আমরা ঠাকুর পরিবারে দেখি, সেই সৌন্দর্য আমরা তাদের মধ্যে দেখতে পাই আসলে। অর্থাৎ শিক্ষিত যে আপার ক্লাস, শুধুমাত্র টাকার গরমের যে আপার ক্লাস, সেটার কথা আমি বলছিলাম না। তো এই যে উচ্চ শ্রেণীর এবং উচ্চ রুচির মানুষ, এটা বিশেষ করে উল্লেখ করতে হয়, সেই উচ্চ রুচির মানুষ উনি ছিলেন আর কি। তো একটা গ্রাফিক শিল্পের যে ব্যাপ্তি ওনার মধ্যে দেখা যায়, তার পাশাপাশি পেইন্টিংয়ের মধ্যে দিয়ে উনি যা করে গেছেন আর কি, এটা একটা বিশাল আলোচনা, যেটা বললেন মনিরুদ্দিন আমাদের আজকের এই প্রবন্ধ পাঠক, যে অনেক অনেক ব্যাপক আলোচনার প্রয়োজন হবে আর কি। কিন্তু খুব অল্পের মধ্যে যদি আমরা বলতে পারি, যে ধ্যানের কথা বললেন উনি, পবিত্রতার ধারণের কথা বললেন, যে এটার প্রকাশ আসলে কী দিয়ে ঘটে, আমরা দুইটা ভাগ করতে পারি। রিয়ালিজমকে বলতে পারি যে পোস্ট অরেটিক ব্যাপার আর কি, অর্থাৎ বাংলা যেটা বলে মহিমা, শিল্পের মধ্যে মহিমা তৈরি করার জায়গাটা ধর্ম থেকে আসছে আসলে। আপনি ধর্মীয় ছবিতে দেখবেন যে মহিমা তৈরির একটা জায়গা থাকে, অর্থাৎ পবিত্র বিষয়কে পবিত্রভাবে তুলে ধরার জন্য মহিমা, যেটাকে ইংরেজিতে বলে অরা, AURA, এই অরা তৈরির যে ব্যাপার, সেটা আধুনিক যুগে এটা কেটে গেছে, এই জন্য এটাকে বলে পোস্ট অরেটিক জায়গা। কিন্তু শফিউদ্দিন স্যার আধুনিকতাকে নিচ্ছেন, আধুনিকতার যে ক্ষেত্র বিভাজন সেটা নিচ্ছেন, আধুনিকতার যে দৃষ্টি সেটা নিচ্ছেন, সবই নিচ্ছেন, কিন্তু অরাকে ছাড়ছেন না। এটা বাইরেও কিছু শিল্পী আছে যারা আধুনিক কিন্তু অরাকে ছাড়ছেন, অর্থাৎ মহিমা অর্থাৎ পবিত্রের ধারণা থেকে তারা দূরে সরছে না। তো এটা একটা বিশেষ মনোযোগের জায়গা। এবং যে ছবিগুলি আপনারা দেখেছিলেন, যেটা যদি অ্যাবস্ট্রাক্টও হয়, সেটার মধ্যেও সেই মহিমাটা আছে। এবং সেটা যদি ল্যান্ডস্কেপ হয়, বিশেষ করে লেখক যেটা বললেন যে গ্রামের যে পবিত্রতা, বিশেষ করে শুধু গ্রাম বললে হবে না, এখানে যোগ করতে হবে যে আদিবাসীদের গ্রাম, অর্থাৎ আদি যে জীবনযাপন, তার যে সৌন্দর্য, আদি যে জীবনযাপনের যে সরলতা, সেই সরলতার সৌন্দর্য, সেইটার যে অরা, এটা উনি দেখতে পেয়েছিলেন। এই দেখা কিন্তু সবাই দেখেনি। অনেকেই রোমান্টিসিজমে ভুগে নানান রকম দৃশ্য রচনা করেন বটে, কিন্তু শফিউদ্দিন স্যার যেটা করলেন, এমন এক শিল্প রচনা করলেন, এমন ধরন যেটা রিয়ালিস্টিক, কিন্তু আবার মনে হয় যেন স্বপ্নের মধ্যে দেখছি। এতটাই এটার পবিত্র ধারণার জায়গাটা পরিষ্কার, এবং এটা ওই কারণেই কাল উত্তীর্ণ আর কি। এবং শফিউদ্দিনের সম্পর্কে একটু আমি বলি, বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর থেকে কিছুটা পাঠ করি, যে শফিউদ্দিন মূলত গ্রাফিক শিল্পী, তার ক্ষমতার যোগ গ্রাফিক শিল্পে। কিন্তু গ্রাফিক শিল্প তো শুধু ড্রয়িং, লাইন কিংবা যান্ত্রিক উৎকর্ষ নয়, এই যান্ত্রিক উৎকর্ষ কিন্তু তিনি অর্জন করেছিলেন। আমার মনে আছে শফিউদ্দিন স্যারের সামনে আবল তাবলভাবে উটকাট করা যেত না, আমরা যেভাবে ঝটপট করে কাটতাম, এটা সম্ভব ছিল না। উনি একেবারে নিয়মতান্ত্রিক উপায়ে সমস্ত কাজ করার পক্ষপাতী ছিলেন। এবং অনেক শিল্পী যারা শিল্প শিক্ষার্থী, অনেকে অস্থির হয়ে যেত যে এত নিয়ম মেনে করতে হবে। এই ব্যাপারটা কিন্তু শফিউদ্দিন স্যার নিজে মান্য করতেন।
ওনার মান্যতার ক্ষেত্র ছিল এরকম যে যা তিনি করছেন এত সূক্ষ্মভাবে করতেন, ওই সূক্ষ্মতা বজায় রাখার জন্য একটা ডিসিপ্লিন মেনটেন করতেন। তো এই চমৎকার একটা জায়গা ওনার ছিল, এবং ওই কারণে শুধুমাত্র এখানে যে কথা বলছেন এটা বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর বলছেন যে কিন্তু গ্রাফিক শিল্প তো শুধু ড্রয়িং লাইন কিংবা যান্ত্রিক উৎকর্ষ নয়, সেই উৎকর্ষতা অর্জন করতে পেরেছেন শফিউদ্দিন, কিন্তু কি কারণে উনি বড় শিল্পী। তো অথচ শিল্পের বিকাশের জন্য এই মাধ্যমের গতিকতা থেকে উদ্ধারণ জরুরি, অর্থাৎ এখান থেকে উদ্ধার পাওয়া জরুরি। তো পেইন্টিংয়ের ক্ষেত্রেও একই কথা খাটে। আর দেখা যায় যে আধুনিকতার মধ্যে যে তিনি ঢুকলেন, কিন্তু যতই তিনি এগিয়েছেন ততই তার কাছে ধরা দিতে লাগলো দৃশ্যমান বাস্তবের খণ্ডিত রূপ। এই যে পরবর্তী সময় উনি খণ্ড খণ্ডভাবে, যেমন একটা মুখের মধ্যে চোখ থাকে, সেই চোখকে তিনি খণ্ড খণ্ড করে দেখাচ্ছেন, এটা আধুনিকতার একটা ধরন। এই আধুনিকতার ধরনকে উনি গ্রহণ করে নিচ্ছেন, কিন্তু উনি চোখকে এমনভাবে মহিমা সহকারে হাজির করছেন যে সেটা আসলে তাকে একটা অনন্যতা দেয় আর কি। এবং এই কারণেই তিনি কাল উত্তীর্ণ। আমার মনে হয় যে আমি আর কথা না বাড়াই, কারণ আমি তো আলোচক নই, আলোচক এখনও বোধহয় পথে একজন আছেন, যদি আসতে পারেন তো আমরা জানি না শেষের দিকে ওনাকে জায়গা দিতে পারবো কি না। তো সবাইকে ধন্যবাদ। আমি তাহলে এটা ঘোষণা ওনাকে ধন্যবাদ। শিল্পী জনাব মোস্তফা জামান, পরিচালক, চারুকলা বিভাগ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সুধীমণ্ডলী, এবারে আমাদের বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বে মাননীয় পরিচালক, মাননীয় সচিব মহোদয় ব্যস্ততার কারণে তিনি চলে যাবেন, তাই আমরা আজকের এই মুহূর্তে আমরা তার মূল্যবান বক্তব্য শুনব। বক্তব্য রাখছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক এবং সচিব মোহাম্মদ ওয়ারেস হোসেন। ধন্যবাদ। আমি প্রথমে আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা চাচ্ছি যে আমার একটু দেরি হয়েছে। আজকে একটু আমাদের প্রতিকূল পরিবেশ, প্রাকৃতিক প্রতিকূলতাও আছে, আবার মনুষ্য সৃষ্ট প্রতিকূলতা আছে, দুই প্রতিকূলতার আমি ঘোরটোপে পড়ে আমি আজকে একটু দেরি করে ফেলেছি। আমাদের শিল্পকলা একাডেমির ধারাবাহিকতায় যে মনীষী স্মরণ করছি আমরা, ধারাবাহিকতার আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রবন্ধ পাঠ যিনি করেছেন, সম্মানিত আলোচকবৃন্দ, সুধীমণ্ডলী, আমি আসলে বিষয়বোদ্ধা নই, কিংবা সম্মানিত যে মনীষীদের স্মরণে আলোচনা হচ্ছে তাদের বিষয়েও জ্ঞানগর্ভ আলোচনা করতে পারবো না। আমি যিনি প্রবন্ধ উপস্থাপন করলেন তার অভিজ্ঞতার আলোকে এবং যিনি আলোচনায় অংশ নিলেন আমাদের সম্মানিত পরিচালক, তিনি সরাসরি তার ছাত্র, তার বক্তব্যের আলোকে আমি কিছুটা ঋদ্ধ হয়েছি, আপনারাও শুনেছেন। আমি শুধু এটুকু বলতে পারি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি আমাদের যে পূজনীয় বরণীয় যে মনীষীবৃন্দ আছেন তাদের স্মরণে আমরা যে কর্মসূচিগুলো গ্রহণ করেছি সেগুলো ভবিষ্যতে অব্যাহত থাকবে। আমাদের মনীষীদের কর্মফল আমরা বর্তমান প্রজন্মকে এবং যারা তাদের কর্ম, তাদের সৃষ্টি দেখে উজ্জীবিত হন বা শিখতে আগ্রহী, তাদের জন্য আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে চাই। এরই ধারাবাহিকতায় আজকের এই মনীষী স্মরণ অনুষ্ঠান। আমি চারুকলা বিভাগকে আন্তরিক ধন্যবাদ জানাবো সুন্দর এই আয়োজনের জন্য। তবে আজকের এই প্রতিকূল পরিবেশ যদি না থাকতো হয়তোবা আমাদের এই আয়োজন আরও সুসম্পন্ন হতো, সাকসেসফুল হতো, এটি আমি দৃঢ় বিশ্বাস করি। তবে আমি আরও মনে করি, আমি সম্মানিত পরিচালক মহোদয় আছেন, আমাদের চারুকলা বিভাগের কর্মকর্তাবৃন্দ আছেন, আমার মনে হয় এ ধরনের অনুষ্ঠান যারা সরাসরি স্টেক হোল্ডার, যেমন আমি জানি না যে আমাদের চারুকলার যারা ছাত্রছাত্রী আছেন তাদেরকে যদি আমরা সরাসরি এখানে অংশগ্রহণের সুযোগ করে দিতে পারতাম, জিনিসটা আমার মনে হয় এটা আরও ভালো হতো এবং তাদের আগ্রহ এতে বৃদ্ধি পেত। আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তাদের যে অগ্রজ শিক্ষক, গুরুজন, পূজনীয় ব্যক্তিত্ব বা মনীষী, তাদেরকে যদি
আমরা জানতে পারি, তাহলে আমাদের যে শিক্ষা, আমাদের তাত্ত্বিক শিক্ষাও কিন্তু এখানে সম্পূর্ণ হবে। শুধুমাত্র চারুকলা ইনস্টিটিউট শুধুমাত্র ব্যবহারিক শিক্ষায় হয় না, তাত্ত্বিক অনেক ধরনের আমরা ইতিমধ্যে অ্যাপ্রিসিয়েশন কোর্স চারুকলা বিভাগ থেকে আয়োজন করা হয়েছে, যেটি আমি দেখেছি যে আমরা অনলাইনে সেটি আহ্বান করেছিলাম। এত আগ্রহ ছিল, তখনই আমি বুঝেছি যে এই আগ্রহ অনেকের আছে। আমরা বাছাই করে তাদের সবাইকে অংশগ্রহণের সুযোগ দিতে পারিনি, শুধুমাত্র বাছাই করে কিছু সংখ্যক সরাসরি অংশগ্রহণ করেছেন, সেটি সম্ভবত গত পরশুই হয়েছিল। এবং অধিক সংখ্যক আগ্রহী তারা কিন্তু অনলাইনে অংশগ্রহণ করেছেন। সুতরাং আমাদের যে মনীষীদের যে স্মরণ, সেই স্মরণ অনুষ্ঠানগুলো যদি এ ধরনের স্টেক হোল্ডারদের সরাসরি সম্পৃক্ততা করা যায়, আমার মনে হয় আরও ভালো হবে। আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, তারা অন্তর থেকে ভালোবেসে আমাদের এই পূজনীয় ব্যক্তিত্বদের এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে আন্তরিক সাধুবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আরও দুটো অনুষ্ঠান চলছে, সেখানে আমাকে একটু অংশগ্রহণ করতে হবে, যেহেতু আমি এখন দায়িত্বপ্রাপ্ত। আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমাদের আরেকজন পূজনীয় ব্যক্তিত্বের আলোচনা আছে, সেটিও এরপরই অনুষ্ঠিত হবে, সেখানে আপনারা অংশগ্রহণ করবেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। স্যার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সুধীমণ্ডলী, এতক্ষণ আপনারা বক্তব্য শুনলেন আজকের অনুষ্ঠানের সভাপতি, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত মাননীয় সচিব মোহাম্মদ ওয়ারিস হোসেনের। এর মধ্য দিয়ে আমাদের প্রথম পর্বের আলোচনা শেষ হলো, প্রবন্ধ পাঠ এবং তার উপর আলোচনা শেষ হলো। আমরা এবারে চলে যাব দ্বিতীয় পর্বে। সুধীমণ্ডলী, বাংলাদেশের প্রয়াত চারুশিল্পী ও আলোকচিত্র শিল্পী স্মরণে প্রবন্ধ পাঠ ও আলোচনা অনুষ্ঠান শুনছেন আপনারা। আমার দ্বিতীয় পর্বে যাব, এর আগে আমরা একটু টি ব্রেকে যাব, চা বিরতিতে যাব, তারপরে আমরা দ্বিতীয় পর্বের আলোচনায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। সুধীমণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি বরেণ্য প্রয়াত শিল্পী কাইয়ুম চৌধুরীর উপর এই সার্বিক আয়োজনে। শুরুতেই প্রবন্ধ পাঠ করবার জন্য বিনীত আমন্ত্রণ জানাচ্ছি শিল্পী এবং শিল্প লেখক জনাব জাহিদ মুস্তাফা। সুধীমণ্ডলী, উপস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং দেশের শিল্পীবৃন্দ, এবং মঞ্চে উপবিষ্ট আছেন আমার অগ্রজ শিল্পী মামুন কায়সার, আমার বন্ধু সহপাঠী শিল্পী অশোক কর্মকার, এবং আমাদের অনুজ শিল্পী মোস্তফা জামান, যিনি চারুকলা বিভাগের পরিচালক। তো সবাইকে সম্ভাষণ জানিয়ে আমি আমার লেখা থেকে কিছুটা পাঠ করে শোনাচ্ছি আপনাদের। আমার লেখার শিরোনাম কাইয়ুম চৌধুরী, অনন্য শিল্পী অস্তিত্ব। আমরা সবাই জানি যে যারা শিল্প নিয়ে কাজ করি বা কথা বলি বা গবেষণা করি, তারা জানি যে কাইয়ুম চৌধুরী আমাদের দেশের চারুশিল্প জগতের সমকালীন শিল্পের একজন উল্লেখযোগ্য শিল্পী। তিনি ঢাকাতে যে 1948 সালে যে আর্ট স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল শিল্পাচার্য জয়নুল আবেদিনের নেতৃত্বে, সেই স্কুলের দ্বিতীয় ব্যাচের ছাত্র ছিলেন কাইয়ুম চৌধুরী। কাইয়ুম চৌধুরী বাংলাদেশের সমকালীন চারুশিল্পের অন্যতম শ্রেষ্ঠ এক চিত্রকর, সর্বোপরি আমাদের নাগরিক রুচিবোধের নান্দনিক নির্মাতা, সাহিত্য, সঙ্গীত ও চলচ্চিত্র বোদ্ধা বিদগ্ধ এক পণ্ডিত ব্যক্তিত্ব। মানে শুধুমাত্র শিল্পচর্চা নয়, আমাদের যে রুচির জায়গাটি, এটি নির্মাণে যে কয়জন শিল্পীর অবদান সবচেয়ে বেশি, তার মধ্যে উনি অন্যতম। বিশেষ করে আমাদের যে প্রকাশনা শিল্প, আমাদের যে গ্রাফিক ডিজাইন, এই জায়গাটিতে কিন্তু তিনি মানে একটা অনন্য শিল্পী হিসেবে নিজেকে, অনন্য একটা উচ্চতায় তিনি নিজেকে গড়তে পেরেছিলেন, এবং তার সেই যে রুচিবোধের যে জায়গাটা, সেটি কিন্তু এখনও আমাদের মধ্যে বিদ্যমান।
পারিবারিক পটভূমি, শিল্প শিক্ষায় তার যে মানুষ গঠন, সেটা গত শতকের 80-র দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় শিক্ষা জীবনে শিক্ষক হিসেবে তাকে পেয়েছি। এটা আমার ব্যক্তিগত স্মৃতিচারণ। আবার পেশাগত জীবনে অসংখ্যবার তার দ্বারস্থ হয়ে সস্নেহ সান্নিধ্য পেয়েছি। পত্রপত্রিকার পাতায় লেখালেখির বিষয়ে তার আশীর্বাদ ছিল। তিনি নিজে লিখতেন, সুললিত মিষ্টি ভাষায় লিখেছেন অসংখ্য ছড়া, কবিতা, স্মৃতিকথা, স্মরণ, ভ্রমণ কাহিনী প্রভৃতি। অর্থাৎ ছবি আঁকার পাশাপাশি আমাদের যে শিল্পের অন্যান্য জায়গা, অন্যান্য বিশেষ করে লেখালেখির জায়গা, সেটিতেও কিন্তু তিনি সরব ছিলেন। তার মানে আমরা নিজেরাও এখন অবাক হই যে ওই সময়ের যে মানুষগুলো, সেই মানুষগুলো কিন্তু আধুনিক যে মানে যে আবিষ্কার, অনেক কিছু থেকেই তারা বঞ্চিত ছিলেন, আমরা এখন যেটা পাচ্ছি। কিন্তু তারপরে বোধের জায়গাটা কিন্তু তারা মানে তাদের এটা অনেক পরিষ্কার ছিল এবং তারা অনেক চিন্তা করতেন, অনেক পড়াশোনা করতেন, অনেক কাজ করার সুযোগ তাদের মানে ওইরকম না থাকলেও সেই এটা কিন্তু তারা তৈরি করে নিয়েছেন এবং নিজেদেরকে গড়ে তুলেছেন তারা নিজেরা। এবং তাদের এই গড়ার পেছনে অন্যতম কারিগর ছিলেন তাদেরই শিক্ষকরা। কাইম চৌধুরীর জন্ম 1932 সালের 9 মার্চ ফেনী শহরের খ্রিস্টান মিশনারির পাদ্রি কুটিরে। শহরের সন্নিকটেই এক স্টেশন আগে সরস্বতী গ্রামে পৈতৃক নিবাস। এক ক্ষয়িষ্ণু জমিদার পরিবারের সন্তান। তার পিতা আব্দুল কুদ্দুস চৌধুরী ছিলেন সমবায় পরিদর্শক, পরে সমবায় ব্যাংক কর্মকর্তা। মা শরফুন্নিসা চৌধুরানী ছিলেন গৃহিণী। পূর্বসূরিদের পূর্বতন জৌলুস তেমন ছিল না, তবে পরিবারের ভেতরে শিক্ষা ও উদার মানুষের অবস্থান ছিল, যেটা ওই যে আমরা শফিউদ্দিন স্যারের আলোচনাতেও এই জিনিসটা পেয়েছি। অর্থাৎ আমাদের যে শিল্পের যে প্রথম প্রজন্মের যে মানুষগুলো, সেগুলো কিন্তু উন্নত এবং একটা সংস্কৃতিবান পরিবারের থেকে আগত, এবং সে কারণেই তাদের বোধের জায়গাটা কিন্তু অনেক বেশি উন্নত এবং পরিষ্কার। আর বাড়িতে ছিল বইপত্রের বিশাল ভাণ্ডার। ডাকযোগে নিয়মিত আসা বাংলা সাময়িকীর সমৃদ্ধ সংগ্রহ ছিল। প্রবাসী, ভারতবর্ষ, মানসী, মর্মবাণী, বনশ্রী তো ছিলই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বঙ্গদর্শনের পুরনো অনেক সংখ্যাও ছিল পারিবারিক সংগ্রহে। সেকালে রুচিশীলতার প্রতীক কলের গান ও রেকর্ডের গান সংগ্রহ ছিল বাড়িতে। এমনই পারিবারিক আবহে বালক কাইয়ুম চিত্ত বিকাশের সুযোগ পেয়েছিলেন। পারিবারিক পরিবেশ ছাড়াও পিতার সামাজিক যোগও ছিল। নোয়াখালী স্কুলে সতীর্থ ও অন্য ক্লাসে পড়ুয়া হিসেবে তার বাবা পেয়েছিলেন অচিন্ত্য কুমার সেনগুপ্ত, গোপাল হালদার, বুদ্ধদেব বসু প্রমুখদের। কুমিল্লায় শিক্ষিত রুচিবান ধ্রুপদী গায়ক মোহাম্মদ হোসেন খুসরু এবং লোকগানের সাধক সুরকার শচীন দেব বর্মনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল। মানে এইরকম একটি মানে পারিবারিক পরিমণ্ডলে কাইয়ুম চৌধুরী বেড়ে উঠেছেন। তো আরেকটা জিনিস ছিল যে কাইয়ুম চৌধুরীর বাবা তার কর্মসূত্রে বাংলাদেশের অনেক জায়গায় তিনি বদলি হয়েছেন এবং তার সাথে কাইয়ুম চৌধুরী গেছেন। অনেকগুলো জায়গায় তার ঘোরা হয়েছে এবং তিনি সেখানে সেই সমস্ত জায়গার স্কুলে তিনি পড়াশোনা করেছেন। তো আমরা দেখি যে তিনি চট্টগ্রামে পড়েছেন, তারপর সেখানেই তার প্রথম মানে স্কুলে পড়া। তার আগে হলো মক্তবে তার হাতে খড়ি, সেখান থেকে নড়াইলে গেছেন, এস এম সুলতানের যে জন্মস্থান, সেই নড়াইলে গেছেন। চিত্রা নদীর পাড়ের এই শান্ত স্নিগ্ধ শহরে কাটে তার বাল্যকালের 3টি বছর। এবং এই যে চিত্রা নদী, এটা কিন্তু আমরা তার চিত্রকর্মের মধ্যে কিন্তু চিত্রা নদীর যে ইয়েটা প্রভাব বা ওইখানকার যে পরিবেশ প্রকৃতি, তার মানে তার কাজের মধ্যে কিন্তু আমরা সেটা ছাপ পেয়ে যাই। আর কাইয়ুম চৌধুরীর একজন শিক্ষক ছিলেন যে নামাজ শিক্ষার জন্য। মজার ব্যাপার হচ্ছে, স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হারমোনিয়াম বাজিয়ে সেই মৌলভী স্যার গাইলেন অতুল প্রসাদের গান, সবারে বাসরে ভালো নইলে মনের কালো ঘুচবে না রে। মানে আমরা যদি এই বর্তমান অবস্থার সাথে আমাদের ইয়েটাকে মিলিয়ে দেখি, যে আমাদের এখন যারা ধর্মবেত্তা, তাদের ভিতরে এই অসাম্প্রদায়িক চেতনার জায়গাটা কিন্তু মানে ওই শিক্ষকের মধ্যে যেটা ছিল সেটা কিন্তু আমরা পাই না। অর্থাৎ সমাজে একটা রূপান্তর ঘটেছে, একটা পরিবর্তন ঘটেছে, কিন্তু সেই পরিবর্তনটা কিন্তু আসলে খুব পজিটিভ পরিবর্তন হয়নি। আমরা একটু অন্যদিকে চলে গেছি। মানে এই জায়গাগুলোতে আসলে চিন্তা করার বিষয় আছে। যাই হোক, সন্দীপের পর নোয়াখালী সদরে কিছুদিন কাটিয়ে ফেনী হাই স্কুলে ভর্তি হন।
আর এরপরে ময়মনসিংহে এসে সিটি কলেজিয়েট স্কুল থেকে যখন ম্যাট্রিক পাশ করলেন তখন 1949 সাল। ব্রিটিশ শাসকরা বিদায় নিয়েছেন, ভারতবর্ষ ভাগ হয়ে পাকিস্তান প্রতিষ্ঠায় প্রায় 2 বছর হয়ে গেছে। আর এইখানেই ময়মনসিংহে তিনি প্রথম জয়নুল আবেদিনকে আবিষ্কার করেন, জয়নুল আবেদিনকে দেখেন। আর যেহেতু ওনার ছবি আঁকার দিকে ঝোঁক ছিল, যে বাড়িতে পত্রপত্রিকা আসতো, ইলাস্ট্রেশন, এগুলো দেখে দেখে তিনি কপি করতেন। পরে তিনি মানে বাবাকে বললেন যে তিনি এই বিষয়ে পড়াশোনা করতে চান। তো তার আর্ট কলেজ সম্পর্কে সেরকম বা আর্ট স্কুল সম্পর্কে সেরকম কোনো ধারণা ছিল না। পরে বাবা জানতেন, তো বাবা পরে ওই যেহেতু ময়মনসিংহে বদলি হয়ে গেছেন, তিনি জয়নুল আবেদিনের খোঁজ করে জয়নুল আবেদিনকে পেয়ে গেলেন। তো জয়নুল আবেদিনকে তিনি আবিষ্কার করলেন পুকুরে গোসল করছিলেন, স্নান করছিলেন বা গোসল করছিলেন জয়নুল আবেদিন। পরে উনি উঠে এসে বাবার সাথে কথা বললো, তারপর কাইম চৌধুরীকে পরিচয় করিয়ে দিল। ওই জয়নুলকে তার প্রথম দেখা। তারপরে বললো যে ঠিক আছে, তুমি ঢাকায় আর্ট স্কুলে চলে এসো। তো ওইখানে গেছে এবং তার পরীক্ষা নেওয়ার পরে বলেছেন যে হ্যাঁ তুমি এখানে ভর্তি হয়ে যাও। তাহলে 1949 সালে তিনি ভর্তি হয়ে গেলেন। আর এই শিক্ষার মধ্য দিয়ে মানে নিজের শিল্পী জীবনের যে পরিপূর্ণতার সূচনাটা সেটা কিন্তু তার মধ্যে তৈরি হলো। বইয়ের প্রচ্ছদ ও অঙ্গসজ্জার কাজের মধ্য দিয়ে ছাত্র জীবনে কাইম চৌধুরীর আয়ের সূচনা। এটা কিন্তু এই যে চারুকলায় যারা আমরা পড়াশোনা করেছি তাদের প্রায় সবার ক্ষেত্রেই কিন্তু এইটা প্রযোজ্য, যে আমরা ওই একটু একটু করে কাজ শেখার পরে কিছু কিছু কাজ করে নিজেদের পড়ার খরচের যে অর্থটা সেটার একটা যোগান হয়, এবং সেটা কাইম চৌধুরী পেয়েছিলেন। 1952 সালে শিল্পী আমিনুল ইসলামের মাধ্যমে প্রভাতী নামে কিশোরগঞ্জ থেকে প্রকাশিত শিশু কিশোরদের এক পত্রিকার প্রচ্ছদ আঁকা দিয়ে তার গ্রাফিক্স কাজের সূচনা। সম্মানী পান 15 টাকা। সে সময় 15 টাকা কিন্তু অনেক টাকা আসলে। আরমানি টোলায় ওয়ারসি বুক সেন্টার নামে একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল, যারা আর্ট ম্যাটেরিয়াল ও আমদানি করা বইপত্র বিক্রি ও নিজেরা বই প্রকাশ করতো। তো সেখানেও কিন্তু প্রচ্ছদ শিল্পী হিসেবে কাইম চৌধুরী কাজ করেছেন। তারপরে উনি যখন চারুকলা থেকে পাশ করে বেরোলেন 1954 সালে, তো সে সময় তিনি প্রথমেই তো আর চারুকলায় তিনি শিক্ষক হিসেবে ঢুকেননি। ওইখানে তিনি একটা পত্রিকায় ঢুকলেন, অবজারভার গ্রুপে পত্রিকায় কাজ করতেন। সেখানে তিনি ইলাস্ট্রেশন করতেন আর কি পত্রিকায়। আর এর মধ্যে কিছু মানে তার হলো যে এই তার যে হস্তাক্ষর সেটারও ধরেন, সেটাও তো এমন একটা মানে আমরা জানি যে এখনো পর্যন্ত আমাদেরকে সেটা মানে তার এই হস্তাক্ষরটা আমরা বিভিন্ন বইয়ে বা বিভিন্ন প্রকাশনা কিন্তু পেয়ে যাই। এটা হলো কাইম টাইপ। আর অনেকগুলো পত্রপত্রিকার মাস্টার হেড কিন্তু তার করা। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো দৈনিক প্রথম আলোর শিল্প ও সাহিত্য, অন্য আলো, সচিত্র সন্ধানী, সাপ্তাহিক একতা, মাসিক টাপুর টুপুর, বাংলা একাডেমির ত্রৈমাসিক সাহিত্যপত্র উত্তরাধিকার, বেঙ্গল ফাউন্ডেশনের পত্রিকা মাসিক কালীয় কলম, ত্রৈমাসিক শিল্প ও শিল্পী, লিটল ম্যাগাজিন নান্দিপাঠ প্রভৃতি। পত্রপত্রিকা তার কাজের সূত্রপাত ইংরেজি দৈনিক যে অবজারভার নিয়ে আমি আগেই বলেছি, এবং এইখানে তিনি কবি আব্দুল গনি হাজারির সান্নিধ্য পান, উনি সম্পাদক ছিলেন। সে সময় কবি জসিমউদ্দিনের নকশিকাথার মাঠ কাব্যগ্রন্থের প্রচ্ছদের জন্য কাইম জাতীয় গ্রন্থকেন্দ্র ঘোষিত শ্রেষ্ঠ প্রচ্ছদ শিল্পীর পুরস্কার পান, এবং পরবর্তীতে স্বাধীনতার পরেও তিনি অনেকবার কিন্তু এই গ্রন্থকেন্দ্রের পুরস্কার পেয়েছেন, এবং তাকে গ্রন্থকেন্দ্র একবার স্বর্ণপদক দিয়ে সম্মানিত করেছে। দেশের মানসম্মত প্রকাশনাকে আন্তর্জাতিক মর্যাদায় তুলে ধরার ক্ষেত্রে তিনি নেতৃত্ব দিয়েছেন। এক্ষেত্রে তার অবদান অতুলনীয়। দীর্ঘ 16 বছর দৈনিক প্রথম আলোর সাময়িকী সহ নানা পাতায় তার অসংখ্য অঙ্কন আর নকশায় নন্দিত হয়েছে। তেমনি মাসিক কালীয় কলমের ক্ষেত্রেও একটি প্রযোজ্য। তার সচিত্রকরণের 2টি বৈশিষ্ট্য পরিধানযোগ্য। প্রথমত গল্প উপন্যাস, রম্য লেখা, ভ্রমণ প্রবন্ধ যাই তিনি সচিত্রকরণ করতেন, অঙ্কনে জোর দিতেন বিষয়বস্তুর দিকে। পাঠকের পাঠের প্রাক প্রস্তুতির কাজটি সারতেন তিনি, যাতে পাঠক সহজেই বিষয়ের ভিতরে প্রবেশ করতে পারেন। আরেকটি বৈশিষ্ট্য তার, এ কাজে তিনি প্রতীকের আশ্রয় নিয়েছেন, তবে বিমূর্তায়নের দিকে যাননি। গ্রাফিক চিত্রকর হিসেবে এখানেই অনন্য কাইম চৌধুরী। 1975 সালে প্রচ্ছদ শিল্পে রুচির পালাবদল ও উৎকর্ষের অভূতপূর্ব মাত্রা যোগ করার ক্ষেত্রে কাইম চৌধুরীর দীর্ঘদিনের কাজের স্বীকৃত স্বরূপ জাতীয় গ্রন্থকেন্দ্র তাকে বিশেষ স্বর্ণপদকে ভূষিত করে, আমি আগেই উল্লেখ করেছি। আর এই উপলক্ষে তার নির্বাচিত বিভিন্ন প্রচ্ছদ নিয়ে একটি বিশেষ একটি প্রদর্শনীর আয়োজন হয়। আর প্রদর্শনী সম্পর্কে কবি শামসুর রহমান লিখেছিলেন,
কাইম চৌধুরীর আবির্ভাবের সঙ্গে সঙ্গেই আমাদের প্রচ্ছদ শিল্পে স্পন্দিত হলো অভিনবত্ব। প্রচ্ছদে প্রকৃত আধুনিকতা দেখা দিল প্রবলভাবে। প্রায় তাঁর একক প্রচেষ্টায় এদেশের গ্রন্থাবলী রঙ্গসজ্জায় ঘটে গেল রুচির ঋতুবদল। আর চিত্রকর কাইয়ুম দীর্ঘ 60 বছরের নিরন্তর চিত্র সাধনায় শিল্পী কাইয়ুম চৌধুরী হয়ে উঠেছিলেন দেশের শীর্ষ শিল্পীদের একজন। আবহমান বাংলাকে ধারণ করে বাংলার সংগ্রাম, সংস্কৃতি ও জীবনযাপনকে উপজীব্য করে দারুণ ছন্দে কবিতার মতো ছবি আঁকতেন তিনি। বাংলা প্রকৃতির অপূর্ব সৌন্দর্য ও এই ভূখণ্ডের বাসিন্দাদের তিনি চিত্রপটে তুলে এনেছেন নিজস্ব অঙ্কন শৈলীতে। লোকশিল্পের রং ও রেখাকে সমকালীন আধুনিকতায় বিন্যস্ত করে নিজের একটা চিত্রভাষা তিনি নির্মাণ করেছিলেন। নানা জায়গায় ঘুরে ঘুরে বাংলা প্রকৃতি ও তার বৈচিত্র্যের সঙ্গে তার যে পরিচয়, সেই পরিচয়টা কাজে লেগেছে তার এই চিত্রকর্মে। তার মানুষ গঠনে প্রকৃতির ভূমিকা অসামান্য। কথা প্রসঙ্গে তিনি বলতেন যে প্রকৃতি আমার প্রথম শিক্ষক। এটা আমি নিজেও তার কাছ থেকে শুনেছি। তার আকার রেখায় লেখায় সব ক্ষেত্রে বাংলার নদী মেঘলা প্রকৃতি ও মানুষের মনোরম ছবি ফুটে উঠেছে। 80-র দশকে যে তার আঁকা আমার গ্রাম যে সিরিজ দেখি, সেখানে কিন্তু আমরা দেখি নদী মেঘলা রূপ, আবার পদ্মা, ব্রহ্মপুত্র আর চিত্রা, এই নদীগুলোর যেন প্রভাব তার এই কাজের মধ্যে পাওয়া যায়। চারুকলায় শিক্ষকতা করার সুযোগ লাভ এবং চিত্রকলায় তার নিবেদিত হবার পেছনে শিল্পাচার্য জয়নুল আবেদিনের অসাধারণ অবদান তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতেন। কাইয়ুমের গ্রাফিক্স কাজ বেশ পছন্দ করতেন জয়নুল। দৈনিক অবজারভার পত্রিকার রবিবাসরীয় পাতায় আঁকা ছবি দেখে জয়নুল তাকে বলেছিলেন, এই যে নৌকার গলুইয়ে চোখের ফর্ম ব্যবহার করেছো, এটি নিয়ে পেন্টিংয়ে তুমি কম্পোজিশন তৈরি করতে পারো। কথাটি তার মনে একেবারে গেঁথে গেল। সেদিন থেকে সেই কম্পোজিশনে কাইয়ুম রাত জেগে পেন্টিং আঁকা শুরু করলেন। 1961 সালে এই সিরিজের কয়েকটি চিত্রকর্ম তিনি জমা দিয়েছিলেন পাকিস্তান আর্ট কাউন্সিলে জাতীয় চারুকলা প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য। 1962 সালের জানুয়ারি মাসে আবেদিন সাহেবের মাধ্যমে খবর এলো তিনি তার পেন্টিংয়ের জন্য প্রথম পুরস্কার অর্জন করেছেন। সেই 1962 সালে পাকিস্তান একেবারে পুরো পাকিস্তান ব্যাপী যে শিল্পীদের যে জাতীয় প্রদর্শনী, সেটিতে তিনি প্রথম পুরস্কার পেয়েছিলেন। যাদের শিল্প চেতনায় আলোকিত হয়েছেন তিনি, তাদের মধ্যে উল্লেখযোগ্য এদেশের আধুনিক চারুশিল্পের পথিকৃৎ জয়নুল আবেদিন, কামরুল হাসান, ওপার বাংলা শিল্পী যামিনী রায়, পাশ্চাত্যের মাস্টার শিল্পী রেমব্রান্ডট, ফ্রান্সিসকো গোইয়া, পোস্ট ইমপ্রেশনিস্ট শিল্পী ভিনসেন্ট ভ্যান গগ প্রমুখ। এগুলো নিয়ে আমার লেখা আছে ডিটেল, তো আমি সেগুলোতে যাচ্ছি না। যে এগুলো শুধুমাত্র তাদের কিছুটা নামগুলো উল্লেখ করলাম, যে তাদের একটা প্রভাব তার কাজের ভিতরে এবং একটা মুগ্ধতা ছিল তাদের প্রতি। কাইয়ুমের উল্লেখযোগ্য একক চিত্র প্রদর্শনী। 1977 সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শিল্পী কাইয়ুম চৌধুরীর প্রথম একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। স্বাধীনতার পূর্বাপর আঁকা 111টি চিত্রকর্মের বিশাল প্রদর্শনী। 45টি ছবি ছিল স্বাধীনতার আগের, 1971 সালের আগে আঁকা। আর প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক 6টি তেল রং চিত্র স্থান পায়। এগুলো হচ্ছে বাংলাদেশ 71, গণহত্যা, দগ্ধ গ্রাম, শহীদ 71, মৃত জেলেরা, জ্বলন্ত ঘাট। আর ছিল শৈশব স্মৃতি পর্যায়ের 10টি তেল রং চিত্র। এই পর্বের ছবি নিয়ে বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর লিখেছিলেন, 1975 থেকে তার কাজ মোড় নেয়, বদলে যেতে থাকে। লোকরীতি, জ্যামিতিকতা বাদ দিয়ে তিনি খুঁজে পান নিজের স্টাইল, যার সন্ধান তিনি করেছিলেন বিভিন্ন পর্বে। শৈশব স্মৃতি নামক 1 থেকে 10 সংখ্যক কাজে তিনি স্পেস ব্যবহার করেছেন। স্পেসকে চিত্রের একটা গুণ হিসেবে দেখেছেন, নানা ফর্ম ডিজাইনে না ভরে। এখানে রং সংক্ষিপ্ত করে এনেছেন ইন্দ্রিয় গ্রাহ্য অভিজ্ঞতার ভুবন থেকে। সেজন্য তার এই পর্বের কাজ নিয়ন্ত্রিত, বাহুল্যহীন, রং চড়া, চিত্রে স্পেসের উদ্ভাস নিশ্চিত ও সুস্পষ্ট। তিনি লোভ ছেড়েছেন নয়ন লোভন অসংখ্য ফর্ম ও ডিজাইন চিত্র জুড়ে ছড়ানোর। তার আয়ত্তে এসেছে সরলতা, ফর্মের কেন্দ্রিকতা। 1977 সালে তিনি শিল্পকলা একাডেমি পদকে ভূষিত হন। আর 1977 সালে কাইয়ুম চৌধুরীর প্রথম একক চিত্র প্রদর্শনী দর্শক, শিল্পী সমাজধার এবং সংবাদপত্রে বিপুল প্রশংসিত হয়, যা ছিল তার জন্য অত্যন্ত প্রেরণাদায়ক। 1999 সালে শিল্পাঙ্গনের আয়োজনে তার তৃতীয় একক চিত্র প্রদর্শনী হয়, তবে দেশে আয়োজিত প্রদর্শনী হিসেবে এটি তার দ্বিতীয়। আর 1977 সালে মার্কিন মুলুকে সস্ত্রীক যখন বেড়াতে যান, সেখানে তার ছোট আকারের একটি প্রদর্শনী হয়েছিল, ওটিকে আমরা দ্বিতীয় প্রদর্শনী ধরতে পারি। শিল্পাঙ্গনে তার 123টি চিত্রকর্ম প্রদর্শিত হয়। তেল রং ছাড়াও জল রং, গোয়াশ, কালি ও কলমে অঙ্কিত কাজের এই প্রদর্শনীতে আমরা পেলাম পরিণত প্রাজ্ঞ চিত্রকর কাইয়ুম চৌধুরীকে।
ছবির বিষয় প্রধানত গ্রাম প্রকৃতি ও গ্রামীণ মানুষ। অন্যান্য বিষয়ে ঝোঁক। চারুশিল্পের পাশাপাশি চলচ্চিত্র, শুদ্ধ সঙ্গীত, লোকসঙ্গীত ও শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি অসম্ভব টান ছিল তার। ছেলেবেলা থেকে সিনেমা দেখায় খুব ঝোঁক ছিল কাইমের। পাকিস্তান আমলে প্রচুর বিদেশি সিনেমা আসতো। রোমান হলিডে নামে হলিউডের এক চলচ্চিত্র তার তারুণ্যকে ভীষণ নাড়া দিয়েছিল। এর নায়ক গ্রেগরি পেক ও নায়িকা নবাগত অড্রে হেপবার্ন। সেই তারুণ্যে মনে হতো যেন গ্রেগরি তার সঙ্গেই আছেন। 1989 সালে ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে অড্রে হেপবার্ন বাংলাদেশ সফরে আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার জয়নুল গ্যালারিতে আয়োজিত হয়েছিল ইউনিসেফের একটি পোস্টার প্রদর্শনী। এক দুপুরে অড্রে এলেন প্রদর্শনীর উদ্বোধন করতে। প্রবীণ বয়সে প্রিয় নায়িকার সঙ্গে দেখা ও পরিচিত হওয়ার এই অনন্য সুযোগ কাইয়ুমকে আপ্লুত করেছিল। সৌভাগ্যবশত ওই সময় আমিও এই গ্যালারিতে উপস্থিত ছিলাম, মানে ওই সিচুয়েশনটা আমি কিন্তু নিজে একদম খুব কাছে থেকে প্রত্যক্ষ করেছি আর কি। তখন আমি ওই মাস্টার্সের ছাত্র ছিলাম ওই সময়টা। এলপি অ্যালবাম সংগ্রহে তিনি ছিলেন দেশসেরা। এই নেশা আহরণ ছিল তার বাবার কাছ থেকে। শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি ভালোবাসা জানিয়েই 2014 সালের 30 নভেম্বর রাতে 82 বছর বয়সে বেঙ্গল আয়োজিত উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব মঞ্চে মহান এই শিল্পী মৃত্যুবরণ করেন। তাঁর স্মরণে 2015 বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব উৎসর্গ হয়। শিল্পী কাইম চৌধুরী শেষ জীবনে যুক্ত হয়েছিলেন বরেণ্য সংস্কৃতির জন ওয়াহিদুল হকের প্রতিষ্ঠিত আবৃত্তি শুদ্ধ উচ্চারণের স্বনামধন্য প্রতিষ্ঠান কণ্ঠশীলনের সাথে তিনি এর সভাপতি হিসেবে বাঙালির শুদ্ধ সত্তা নির্মাণের আন্দোলনের একজন অগ্রনায়কও ছিলেন। রাষ্ট্রীয় স্বীকৃতি স্বাধীনতা পুরস্কার 2014, 21 পদক 1986। আর এগুলো তথ্যসূত্র হিসেবে আমি বিভিন্ন জনের রেফারেন্স ব্যবহার করেছি, সেগুলো এখানে উল্লেখ করা আছে। তো আলোচনা এই মোটামুটি শেষ। আমি জাস্ট একটা কাইম চৌধুরীর একটা আউটলাইনই উপস্থাপন করলাম। তাকে নিয়ে আরও বিস্তৃত আলোচনার অবকাশ আছে, তার কাজগুলোকে ধরে ধরে আলোচনার অবকাশ আছে এবং নিশ্চয়ই করে সেটা ভবিষ্যতে হবে। তো আমাকে শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। অশেষ ধন্যবাদ শিল্পী এবং শিল্পলেখক জনাব জাহিদ মুস্তাফা। সুধীমণ্ডলী, প্রয়াত বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরীর উপর প্রবন্ধ পাঠ ও আলোচনা অনুষ্ঠান শুনছেন আপনারা। এতক্ষণ প্রবন্ধ পাঠ শুনলেন, এবারে আলোচনায় অংশ নেবেন শিল্পী অধ্যাপক মামুন কায়সার এবং শিল্পীর ঘনিষ্ঠ ছাত্র শিল্পী অশোক কর্মকার। শুরুতেই আমন্ত্রণ জানাচ্ছি শিল্পী অধ্যাপক মামুন কায়সারকে। ধন্যবাদ। এখানে বসে আছে তিনজনই আমার অনুজ এবং স্নেহাস্পদ বটে, তিনজনই শিল্পী। আমি সৌভাগ্যবান মনে করি যে তাদের সঙ্গে আমি আজকে একই ইয়েতে বসেছি। শিল্পকলা একাডেমির এই আরেকটা কাজ, সৃজনের স্মৃতিতে, ভালো একটা জিনিস, একটা ভালো কাজ হবে যদি আমরা এইভাবে যাদেরকে এখানে আনা হবে সুন্দরভাবে যদি আমরা তাদের ডকুমেন্টেশন করতে পারি, এটা সবার জন্যই মঙ্গলজনক হবে। বিশেষ করে চারুকলা যারা শিক্ষার্থী তাদের জন্য তো বটেই। জাহিদ মুস্তাফা মূল্যায়ন করেছেন বিভিন্নভাবে শিল্পী কাইয়ুম চৌধুরীকে, কিন্তু এখানে আমরা শুনতে পেয়েছি অল্প অল্প আংশিক। এখানে আমি দেখেছি বিস্তারিত বর্ণনা আছে তার লেখাতে। শিল্পী কাইয়ুম চৌধুরী তো আপনারা সবাই জানেন যে তার দুইটি সত্তা। একে হলো তিনি একজন চিত্রশিল্পী, তিনি একজন গ্রাফিক ডিজাইনার। এই দুইটাকে যে কম্বিনেশন করা, সমন্বয় করা এত সুন্দরভাবে, এখানেই তার সার্থকতা। এবং শুধু চিত্রকলা বলি কেন, চিত্রকলা, গ্রাফিক ডিজাইন, সঙ্গীত, নাটক, কোনটা বাদ দেব, ইভেন চলচ্চিত্র। এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে স্যার একটা ফিল্ম বানাতে চেয়েছিলেন, শুটিংও হয়েছিল, কিন্তু তিনি আর শেষ করতে পারেননি। যেটা করেছিলেন তার বন্ধু সৈয়দ শামসুল হক, এবং তিনি বানিয়েছিলেন ফির মিলেঙ্গে হাম দোনো। এটা কমেডি ছবি, আমি দেখেছি সেটা, আমি গুলিস্তানে আমি সেই ছবি দেখেছি। কিন্তু কাইয়ুম স্যার
তার এটা কমপ্লিট করতে পারেনি। রাজ্জাক স্যার একদিন বললেন যে আমি হঠাৎ করে ওদিক দিয়ে আসছি, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দেখলাম ক্যাপ পরা, ক্যামেরার পিছনে দৌড়াদৌড়ি করছে। আমার ধারণা হলো এটা তো দেখতে কাইয়ুমের মতো লাগে। আসলেই সত্যি কাইয়ুম স্যার সেখানে শুটিং শুরু করেছিলেন, কিন্তু পরে আর শেষ করেননি। এখন আপনাদের বক্তব্য হবে যে ভাই আপনি এত কথা জানলেন কোত্থেকে? আমার সেই সৌভাগ্য হয়েছে, কারণ আমি সেই বিভাগেরই একজন ছাত্র। সরাসরি তিনি আমার শিক্ষক ছিলেন, শিল্পী কাইয়ুম চৌধুরী। 73-এ চারুকলাতে এসেছিলাম, 2 বছর এলিমেন্টারি ক্লাস শেষ করে তারপর যখন গ্রাফিক ডিজাইনে অ্যাপ্লাই করলাম, তখন স্যার আমাদের বললেন যে এই তোমরা কয়জন আছো, এই সমর দেখেন তো ওরা কয়জন। সমরজিৎ স্যার ছিলেন মধ্যমণি। সমরজিৎ স্যার ছাড়া গ্রাফিক ডিজাইন কল্পনাই করা যায় না। সব কিছু স্যার খবর রাখতেন, কয়জন ছাত্র, কয়জন শিক্ষক, কয়টা টুল টেবিল আছে, সব হিসাব সমরজিৎ স্যার রাখতেন। তো বললেন যে এই এতগুলো ছেলে পেলে আসছে দেখেন তো কত। আমরা তখন মনে আছে আমার 9 জন এসেছিলাম, 9 জন গ্রাফিক ডিজাইনে ভর্তি হতে। তখন ওরা বললাম যে এই গ্রাফিক ডিজাইন যে পড়তে এসেছো, লেটারিংয়ের কী অবস্থা, মানে ডিজাইনের নাম্বার ভালো পেয়েছি কিনা? আমি বলি স্যার আমরা ভালো নাম্বারই পেয়েছি। বলি যে সমর এদের নামগুলো লিখে রাখেন, আর তোমরা কালকে এসে দেখা করো। তারপর ভর্তি হয়ে গেলাম। সেই শুরু হলো কাইয়ুম স্যারের সাথে যোগাযোগ। আগে ভয় পেতাম কাইয়ুম স্যারকে দেখলে, ওরে বাবা ওই স্যার যাচ্ছে, স্যার যাচ্ছে। স্যারের কাছে যেতে পারতাম না, ভাবতাম কি স্যার খুব রাগী হবেন। কিন্তু যখন তার কাছে এসলাম তখন ধারণা পাল্টে গেল যে তার মতো এত মিষ্টি মানুষ হতে পারে। এবং আপনারা জেনে থাকবেন সব জায়গায় যে কেউ কখনো তাকে রাগ করতে দেখেনি। তিনি রেগেছেন কিন্তু খুব সুন্দরভাবে সেটা সমন্বয় করতেন, খুব সুন্দরভাবে। তো এক তো হলো বিএফএ করেছি, তারপর এমএফএও করেছি, স্যার ছিলেন তখন। এবং তারপরে যখন প্রভাষক হিসেবে যোগদান করলাম বিভাগে, সেই থেকে তার সঙ্গে সম্পর্ক ধীরে 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 গভীর থেকে গভীরতর হতে লাগলো। যখন ক্লাস থাকতো না, আপনারা হয়তো একটু বিরক্ত হবেন কিনা জানি না, আমি একটু স্মৃতিগুলোই বলতে চাই আপনাদের কাছে, কারণ আসল জিনিস কিন্তু জাহিদ মুস্তাফার লেখাতে আছে, কিন্তু আমি স্মৃতির কথাগুলি বলি স্যারের সঙ্গে, স্যার যে কীরকম মানুষ ছিলেন। তো হয়তো আমার ক্লাস নেই, আমি ঢুকলাম, দেখি যে স্যার ওই লম্বা টেবিলের কোনায় একদম মাঝখানে স্যার বসে থাকতেন। তো আমি এসে দাঁড়িয়ে থাকতাম, বলছে ওখানে দাঁড়িয়ে আছো কেন? খুব বিরক্ত হতেন, বলে এখানে বাড়ি। আর আমাদের একটা অভ্যাস কি, জাহিদ মুস্তাফা জানবে, আমরা সিনিয়র টিচারদের সামনে বসতাম না কিছুতেই না। নবী স্যার কত বকা দিয়েছে, কারি মিয়া এত বড় হয়ে গেছো এখনো কি তুমি দাঁড়িয়ে থাকবে, বসো বসো বসো। হাসেম স্যারও বকা দিয়েছেন, আর কাইয়ুম স্যার তো অনবরতই বকেছেন, বলে যে আরে ওই দিকে বসার দরকার নেই, এদিকে আসো এদিকে আসো। স্যার এখানে বসে ডান দিকের চেয়ারটাতে বলতেন এই কাজ স্যার এইখানে বসো। তারপরে এক এক দিন এক একটা বিষয় নিয়ে আলোচনা, এক এক দিন এক একটা। আমি বলছি স্যার, বলছে আরে শোনো, বলার মতো মানুষও তো লাগবে, আমি কার সঙ্গে গল্প করব? গল্প করার তো লোক দরকার, ওই রকম লোক দরকার। তুমি বসো, আমি জানি তুমি অনেক কিছু জানো, তুমি বসো। একদিন কথা প্রসঙ্গে কি নিয়ে হচ্ছে, ফিল্ম নিয়ে বোধহয় একটু আলোচনা, তখন স্যার বললো যে এই বলো তোমার প্রিয় নায়ককে। আমি বললাম স্যার দেশ না বিদেশ? বলে আরে হলিউডের বলো। তো আমি চট করে বলে ফেললাম গ্রেগরি পেক, কারণ গ্রেগরি পেকের মতো হ্যান্ডসাম ইয়াং নায়ক তখন হলিউডে বিরল, এবং সব তার ফ্যান গ্রেগরি পেক। স্যার বিশ্বাস করুন আপনারা, স্যার চেয়ার ছেড়ে উঠে পড়ে হ্যান্ডশেক করলেন আমার সাথে। আমারও প্রিয় নায়ক গ্রেগরি পেক, দেখেছেন তো ওর লেখায় দেখেছেন। আচ্ছা, তারপর বলে যে কোন ছবিটা বলো দেখি, কোন ছবিটা? আমি স্যার রোমান হলিডে। বলে রোমান হলিডে নায়িকাকে বলো। অবশ্যই অড্রে হেপবার্ন, দ্য বিউটিফুল লেডি। বলে তাই নাকি? বলে কি করেছিল বলো তো দেখি। আমি কই স্যার একটা স্কুটারে অড্রে হেপবার্ন পিছনে বসেছিল আর গ্রেগরি পেক চালাচ্ছিল। এটা একটা লোগোর মতো হয়ে গেছিল, লোগো, এবং মাইন্ডের মধ্যে সেই লোগো ছাপ। তো পরে একবার শুনলাম যে স্যারের এই পরিণত বয়সে, শুনেছেন আপনারা, যে
উনি ছিলেন ইউনিসেফের দূত হয়েছিলেন, অড্রে হেপবার্ন। তো সেই মানে বুড়ো বয়সে উনি এসেছিলেন বাংলাদেশে। কি জন্য? শিশুদের টিকা, জাতীয় পর্যায়ে শিশুদের টিকা, সেটা নিয়ে একটা পোস্টার এক্সিবিশন, সেটা আমাদের চারুকলার গোল গ্যালারিতে হয়েছিল, জয়নুল গ্যালারিতে। তো সেই সময় দেখেছি দুজন মানুষ খুবই উৎসাহী এই অনুষ্ঠানটির ব্যাপারে। কে? 1 নম্বর কাইয়ুম চৌধুরী, 2 রফিকুন নবী। মাই গড, দুইজন পাগল হয়ে গেলেন, কিভাবে করব, কি করব, এই করব, সেই করব। হ্যাঁ, ভীষণ মানে তারা উদ্দীপিত রীতিমতো। এবং তারপরে উদ্বোধনী অনুষ্ঠানে তো আপনারা শুনলেনই যে স্যার একদম করমর্দন করছেন, অড্রে হেপবার্নের হোয়াইট ড্রেস, ফুল হোয়াইট ড্রেস পরে এসেছিলেন। কি দারুণ, মানে স্যারের যে খুশি, সেই খুশিটা আমি আজও ভুলতে পারবো না। অতি চমৎকার, অতি চমৎকার। তারপরে এই ফিল্ম গেল, মিউজিক সম্পর্কে জিজ্ঞেস করছে, তুমি কি মিউজিক শুনতে ভালোবাসো? আমি ক্লাসিক্যাল শোনো? আমি কই শুনি তো স্যার। বলে এক কথায় একটা নাম বলো দেখি। স্যার বড়ে গোলাম আলী খান। আরেকটা নাম বল দেখি, ফয়াজ খান। আরে তুমি এগুলো শুনেছো? আমি কই শুনি তো। বলে আমার বাসায় এসো, লং প্লে সব আছে আমার কাছে, তুমি শুন। এইভাবে বিভিন্ন জিনিসে তিনি আমাদেরকে উদ্দীপিত করতেন। আসলে আমাদের কিন্তু এগিয়ে দিতেন স্যার, যে ই করো তোমরা, এগুলো শোনো, এগুলোই করো। আরেকটা স্মৃতি কথা শোনাই, সেটা হলো ফার্স্ট ইয়ারে ছেলেমেয়েরা এসছে সবাই, এখন পরিচিত হবে সবার সাথে। আমি দোতলায় ক্লাস নিচ্ছি, তো ছেলেমেয়েরা এসে ঢুকলো, আমি ওদেরকে কিছু বলতে যাচ্ছি, ঠিক এই মুহূর্তে কাইয়ুম স্যার এসে ঢুকলেন। তার সেই ঢোকার দৃশ্যটা আজও আমার মনে পড়ে। স্যারের চুল কিন্তু লম্বা ছিলেন, বাট স্যার কিন্তু ব্যাক ব্রাশ করে সুন্দর করে রাখতেন, পরিপাটি করে, এলোমেলো করে কখনোই উনি চলেন নাই। সুন্দর পরিপাটি করে ব্যাক ব্রাশ, মোটা কালো ফ্রেমের চশমা, আর পাইপ টানছেন, মুখে পাইপ টানছেন, মানে ব্লেজার পরা, টাই পরা, একেবারে সুটেড বুটেড, মানে কি বলবো। স্যার এসে ঢুকলেন, তখন আমি পরিচয় করিয়ে দিলাম আমার এই বিভাগের একজন জ্যেষ্ঠ শিক্ষক এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে উনি আছেন, যা স্যারের পরিচিতি দিলাম। স্যার এখন তার ছোট্ট কয়েকটা, এই শোনো, আমি ছোট্ট কয়েকটা কথা বলবো, ছোট্ট কয়েকটা কথা। শিল্পী হতে এসেছো, এটা খুব ভালো কথা। আমরা তো ছবি আঁকবো, কিন্তু আর কিছু করব না, এইটা যেন না হয়। বলে বেশি বেশি করে এক্সিবিশন দেখতে হবে, ভালো ভালো গান শুনতে হবে, নাটক দেখতে হবে, নাটকও দেখবে, এবং ভালো ভালো সিনেমাও দেখবে। এই সবগুলোর সম্মিলনে তুমি নিজেকে তৈরি করবে ইয়াং এনার্জেটিক আর্টিস্ট লাইক মি। ভুলতে পারবো না, লাইক মি। আমি তাকে দেখুন, সত্যি তো এমনই তো শিল্পী হবে, তাই না? আগে যেমন বলতো যে, আমাকে যেমন বলতো, আমার পার্সোনাল লাইফ, আমার সমস্ত ফ্যামিলি আমার বিরুদ্ধে চলে গিয়েছিল আমি চারুকলাতে ভর্তি হয়েছি বলে তোমার বুয়েট কি দোষ করলো, তোমার কি দোষ করলো, এরকম বলতো আর কি। আমি লেখালেখি করি, বলে বাংলায় পড়ো, তাও তো ভালো, তবুও চারুকলায় যেন না আসি। কিন্তু আমি বিদ্রোহ করে এসেছিলাম, চারুকলায় বিদ্রোহ করে এসেছিলাম। তো সেইটা একটা জিনিস মনে হয় যে কাইয়ুম স্যারের কথা, সেটা মনে হয় যে কাইয়ুম স্যারও বলেছিলেন যে তুমি সঠিক জায়গায় এসেছো। আমার কাছে শুনতাম তো এগুলো দুঃখের কথা বলতাম, এরকম যে আমার মামারা খালারা সব আমার বিরুদ্ধে। আমি নিজে কিছু ইনকাম করি, সেটা দিয়ে চলি, আমার এক ভাই শুধুমাত্র আমাকে কিছু হেল্প করে, এইভাবে আমি আমার জীবন চালাচ্ছি। বলে হবে, সব হবে, ডোন্ট বি অরিড, কাজ করে যাও। তা আমি আবার বলতাম, স্যার আমার কাজ কি আপনি দেখেন? বলে হ্যাঁ দেখি তো। বলে তুমি ওয়াটার কালারের কাজ করো? বলি সত্যি তো, আমি তো সবসময় ওয়াটার কালারের কাজ করি। কয় তোমার কাজ সম্পর্কে আমি একটা কথাই বলি, শুধু একটা কথা, মিনিমাইজেশন। তুমি যে মোটিভগুলো ইউজ করো, এগুলো মিনিমাইজ করে কাজ করবে, এত বেশি কি করার দরকার নেই। আমি সত্যি ভাবলাম, সত্যি তো, এবং আমি নিজেকে বদলে ফেললাম, এবং তারপরে আমি এগুলো করলাম। তারপর আবার জিজ্ঞাসা করলাম, স্যার এখন কেমন মনে হয়? ইউ আর ইন দ্য রাইট ওয়ে, ক্যারি অন। স্যার কিন্তু মাঝে মাঝে খুব জোর দিয়ে কথা বলতেন, এবং আপনারা অনেকেই দেখেছেন যে কাইয়ুম স্যার যখন খুব খুশি হবেন তখন পিঠে কিন্তু একটা থাপ্পড় দেবেন,
এটা হলো কাইয়ুম স্যারের একটাই, এটা হলো তার প্রকাশ। তখন আমরা বুঝি যে স্যার খুব খুশি, খুব খুশি। তারপরে এই আচ্ছা ডিজাইন নিয়ে কিছু বলি যে এটা তো আমরা সবাই জানি যে কাইয়ুম চৌধুরীর প্রচ্ছদ এটা হলো টাইপোগ্রাফি ছাড়া তার প্রচ্ছদ কিছুই না। সোজা কথায় যদি বলি, কাইয়ুম স্যারের টাইপোগ্রাফিতে একটা জাদু আছে, জাদু। এবং তিনি নানানভাবে টাইপকে ভেঙেছেন, গড়েছেন নানানভাবে। এবং প্রথম দিকে স্যার ছোট ছোট টাইপ ইউজ করতেন, সেই পাইকা রোমান টাইপ দিয়ে। মুহূর্তের গান একটা ছোট্ট ছোট্ট টাইপ দিয়ে ইউজ করছেন, প্লেন একটা কালার, ছোট্ট ছোট্ট টাইপ। এবং তারপরে হঠাৎ করে উনি শুরু করলেন যে 36 পয়েন্ট রোমান দিয়ে শুরু করলেন। তারপরে দৈনিক বাংলার সে চেষ্টা করি, কিন্তু আবার এইটাও চেষ্টা করি। আমার এক বড় ভাই বলেছিলেন যে মামুন তুমি নিজের মতো করে করো, নিজের মতো করে করো, কাউকে দেখে না, কারোর প্রভাবে প্রভাবান্বিত না হয়ে তুমি নিজের মতো করে একটা তৈরি করো, একটা প্যাটার্ন তৈরি করো। তো সেইটাই করছিলাম এবং এখনও করে যাচ্ছি। কিন্তু বারে বারে মনে হয় যে কাইয়ুম স্যারের কথা, কাইয়ুম স্যারের যে পরামর্শগুলো উনি দিয়েছেন সেটা একটা অপূর্ব পরামর্শ, অপূর্ব পরামর্শ। তো এরকম আরও ছোট ছোট অনেকগুলো আছে, আমার মনে হয় আর বেশি না বাড়ালেই ভালো হয়। তবে আরেকটা যেন কোনটা বলবো বলে ভাবছিলাম, এটা হলো না, এখন আর মনে পড়ছে না। ও এটা বলি, যেটা হলো মানে বিএফ এর রেজাল্ট হয়ে গেল। রেজাল্ট হয়ে যাওয়ার সাথে সাথে জবের জন্য একটা অ্যাপ্লাই করলাম ICDDRB-তে, কলেরা রিসার্চে। ICDDRB-তে করলাম, আল্লাহর কি মর্জি, ফার্স্ট হয়ে গেলাম, জয়েন করলাম। তখন BFA MFA কিন্তু করিনি তখনও। তো আমার চাকরি হয়ে গেল, আমি চাকরি শুরু করে দিলাম, এবং সেই কি ঠাসা চাকরি, মানে কেউ আপনারা ভাবতে পারবেন না যে ICDDRB রিসার্চ যে সেল, সেখানে যে কী পরিমাণ কাজ হতে পারে। মিনিমাম 10 জন গ্রাফিক ডিজাইনার ওখানে কাজ করতে পারে, তাও কাজ শেষ হবে না। এত সায়েন্টিস্টদের মানে নানান ধরনের কাজ তাদের করতে হয়, ইলাস্ট্রেশন, এইটা সেটা, ফ্লিপচার্ট ইত্যাদিতে বহু কিছু। তো সেইখানে জব করছি ইন দ্য মিডটাইম হঠাৎ একদিন দেখি MFA ক্লাসের জন্য বিজ্ঞাপন দিয়েছে, MFA ক্লাসে ভর্তি হবে। আমি বললাম যে আমার বসকে বললাম যে আমাকে যদি একটু সুযোগ দেওয়া হতো তাহলে আমি MFA-টা করে ফেলতে পারতাম। আমার বস স্ট্রেট না করে নিল, পারবো না, উনি আমাকে সুযোগ দিতে পারবেন না। ঠিক আছে, অন ফাইন ডে আমি রেজিগনেশন লেটার লিখে পার্সোনাল সার্ভিসের ডিরেক্টর তার কাছে গিয়ে হাজির হলাম। বলে যে মামুন সাহেব, হোয়াট ইট ইজ, এটা কি আনছেন আপনি, এটা কি এনেছেন? আমি এটা পদত্যাগপত্র। কেন, কি হয়েছে? আমি বলি যে কিছুই না, আমার বস চাচ্ছে না যে আমি হায়ার ডিগ্রি নেই। বলে যে আসলে একটা সমস্যা। ঠিক আছে আপনি আসেন, আপনার যা কিছু পাওনা আছে কালকে আমি সব রেডি করে দেবো। আপনি নিয়ে চলে এসেছি সোজা স্ট্রেট গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্ট, সোজা এসে হাজির হয়েছি আমি। কাইয়ুম স্যার বসে আছেন, সমরজিৎ স্যার ওদিকে বসে আছেন। কাইয়ুম স্যার লাভ দিয়ে উঠে বললেন, মামুন সমর, আমি বলিনি যে মামুন আসবেই? এসে আমাকে জড়াই ধরলো, তুমি তো ICDDRB-তে গিয়েছিলে। আমি বললাম যে তোমাকে হারিয়ে ফেললাম, তুমি হারিয়ে গেলে।
না তুমি হারাওনি, তুমি এসেছো, তুমি ভর্তি হয়ে যাও, কালকে ভর্তি হয়ে যাও, এবং ইউ শুড বি ব্রিলিয়ান্ট রেজাল্ট করতে হবে গ্রাফিক ডিজাইনে। তারপরটা আপনাদের সবারই জানা যে আমার ওখানেই আমি চাকরি হয়ে গেল, আমি জয়েন করলাম এবং দীর্ঘদিন কাইয়ুম স্যারের সাহচর্যে কাটালাম। তো সত্যি কথা যে এমন মাল্টি ডাইভার্সন আর্টিস্ট খুব কম আমাদের আছে, খুব কম আছে, যারা অনুপ্রাণিত করতে পারে, স্টুডেন্টদেরকে অনুপ্রাণিত করতে পারে। এবং ওই যে এইটাই বলে আমি শেষ করব আজকে, যে তার সাহচর্য একটা স্টুডেন্টের কাজকে কতটা ঘুরিয়ে দিতে পারে। অনেকদিন যাবৎ সমজিৎ স্যারের কাছে ঘ্যান করছি যে স্যার একটা ক্লাস পেলাম না কাইয়ুম স্যারের, আমরা তো বিদায় হয়ে যাব কয়দিন পরে, স্যারের একটা ক্লাস পেলাম না, এই আমরা দাঁড়াও দেখি, কাইয়ুম ভাইয়ের সঙ্গে আলাপ করে দেখি। সমজিৎ স্যার কাইয়ুম ভাই ডাকতেন। তো একদিন সবাই খুশির খবর আছে, আগামী সপ্তাহে তোমাদের পোস্টার ক্লাস কাইয়ুম স্যার নেবেন, পোস্টার ক্লাস। মানে কি যে খুশি আমাদের যে এইবার একটা ক্লাস করব আমরা কাইয়ুম স্যারের সাথে, দেখি কি হয়। কাইয়ুম স্যার একটা মাটির একটা জগ বসিয়ে দিলেন, আর পিছনে একটা ড্রাপারি দিয়ে দিলেন, কালারফুল একটা ড্রাপারি, টার্কিশ ব্লুতে হোয়াইট ফ্লাওয়ারের কাজ। তো ড্রাপারি মানে পিছনে দিয়ে দেয়, আর দিয়ে বলেন কি সিরামিক্স অফ বাংলাদেশ, সিরামিক্স অফ বাংলাদেশ, এটা একটা পোস্টার করো তোমরা। বলে দিলেন 5টার কম লেআউট আমি দেখব না, পরিষ্কার বলে দিলেন। 5টার কম লেআউট হলে আমার কাছে আসবে না, দূরে থাকো। আচ্ছা, লেআউটটা কেমন হবে? অ্যাজ প্রিন্টেড, প্রিন্টিং করলে পরে যেরকম হবে ঠিক হাতে সেই লেআউটটা করে নিয়ে আসতে হবে। বুঝতে পারেন যে কি দশাটা তখন আমাদের। সেই 5টা করে নিয়ে আসলাম। তো সবারটা দেখালেন, আমারটাও দেখালেন। আচ্ছা মামুন দেখো তুমি এটা করেছো, এই সবই দিয়েছো তুমি, আচ্ছা ব্যাকগ্রাউন্ডে কালার না দিলে হয় না। লক্ষ্য করুন যে কোথায় তিনি টোকা দিচ্ছেন, বলে ব্যাকগ্রাউন্ডটাকে কালার না দিলে হয় না। তখন বুঝলাম, স্ট্রাইক করলো, কালার না দিলে মানে কি হোয়াইট, ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট রাখা। বলে এবার যাও, আজকে আর বেশি কিছু বলবো না, আবার কালকে করে নিয়ে আসো। আমাকে বললেন করে নিয়ে আসো। পরের দিন হোয়াইট করলাম, আর ড্রাপারিটাকে আমি করলাম সেই সিরামিক্সের পটের মধ্যে ড্রাপারিটা ঢুকিয়ে দিলাম। মানে ড্রাপারি ইটসেলফ একটা সিরামিক্স অবজেক্ট, একটা সিরামিক অবজেক্ট করে হোয়াইট করে নিয়ে আসলাম। স্যার যে কি খুশি হলেন, স্যার বলে এইটাই আমি চেয়েছি। যাও লাইব্রেরিতে যাও, টাইপোগ্রাফির বড় বইটা নিয়ে আসো। বড় বইটা নিয়ে এসে বলে যে সিলেকশন 2টা টাইপ সিলেকশন করে নিয়ে আসো। তারপরে এইভাবে একটা দিবে, এইভাবে একটা ভার্টিক্যালি আর একটা হরি। আলভি স্যারের, আমাদের শিক্ষকরা সবাই অসম্ভব রকমের মানে ছাত্রছাত্রীদেরকে নিজের সন্তানের মতো করে মনে করতেন। এখনকার কথা আমি বলতে পারবো না। আমরা যখন পড়াশোনা করেছি, আমার বড় ভাই মামুন ভাই অনেক বলেছে স্যার সম্পর্কে, তো এবং ছোটদেরকে উৎসাহও দিতেন।
অনেকভাবে উৎসাহ দিতেন। একটা সময় কায়েম স্যার তার একটা বড় বই বের করার জন্য মতি ভাই চাপ দিচ্ছিল, যেটা পরে ছোট আকারে বেরিয়েছে। পুরো বইটা আজিজুল হক ভাই লিখেছেন। ওই লেখা চলাকালীন সময় সে তার সমস্ত পুরনো দিনের কাজ ওগুলোকে ডিজিটালাইজ করার জন্য আমাকে দিতেন, আমি ডিজিটাল করে ফাইল আপ করতাম। তো সে কাজটি কিন্তু নিজের হাতে করে যাওয়ারই কথা ছিল। হঠাৎ করে এই শিল্পের মাঝেই তাকে বিলীন হয়ে যেতে হলো। শেষ পর্যন্ত তার অবর্তমানে মতি ভাইয়ের আগ্রহে এবং আমাদের প্রথম আলোর, ও আরও একটা কথা বলি, আমাদের একটা প্রকাশনী আছে, প্রথমা প্রকাশন।